আমি নিয়াস, বাবা মায়ের দুই মাত্র সন্তান। মানে আমি এবং ছোট বোন সুমাইয়া। সে আমার 1 বছরের ছোট। আমি তবুও ওকে ছোট থেকেই আপু বলেই ডাকি। আমি আর সুমাইয়া হলো বাবা মায়ের চোখের মণি। বাবা একজন বড় ব্যবসায়ী, মা গৃহিণী। আমি আর আমার বোন দুজন দুজনকে ছাড়া চলতেই পারে না। পরিচয় তো দিলাম, এখন গল্প শুরু করা যাক। আমি আকাশের নিচে শুয়ে আছি, সাথে আমার স্ত্রী। দুজনে গল্প করছি, এখনো তার মুখ দেখিনি। মাত্র ওর মুখ দেখতে যাব, অমনি জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল। আমি ভেসে যাচ্ছি একদিকে, আমার বউ আরেকদিকে। আমি লাফ দিয়ে উঠে বসে পড়ি, দেখি সুমাইয়া মগ হাতে দাঁড়িয়ে হাসছে। এই আপু, তো সমস্যা কি বলতো? আমি আবার কি করলাম? যেদিনে আমার বউকে দেখতে যাই, ওই দিনই তুই জল ঢেলে দিস। আজকেও ভাবিকে দেখতে পাসনি? তার আগেই তো তুই জল ঢেলে দিলি। তুই ভাইয়া আর ভালো হবি না। আম্মু খেতে ডাকছে, খেতে আয়। যাচ্ছি, তুই গিয়ে খেয়ে নে আপু। তোকে ছাড়া কোনোদিনও খেয়েছি ভাইয়া? আচ্ছা, আসছি। এরপর সুমাইয়া চলে যেতেই ফ্রেশ হয়ে নিলাম, তারপর খেতে গেলাম। গিয়ে, কিরে আপু, তুই আজকে কলেজে যাবি না? তুই আমাকে আপু বললে খবর আছে। কেন আপু? আম্মু, তোমার ছেলেকে আমায় আপু বলতে নিষেধ করো। তোরা আবার এই বিষয় নিয়ে কি শুরু করলি? তুমি ওকে নিষেধ করো, ও যেন আমাকে আপু না বলে সুমাইয়া বলে ডাকে। আপু বললে তোর সমস্যা কি হয়? তোকে বড় বোন মনে করে বলে ও। আমি কি ওর বড়? 1 বছরের ছোট আমি। তুই বলতো আজকে মূল সমস্যা কি? ও কলেজে গিয়েও আমাকে আপু বলে ডাকে, আর এই জন্য আমার বান্ধবীরা মজা করে। আমি নাকি নিয়াজ ভাইয়ার বড়, আর ফেল করে নিচের ক্লাসে নেমেছি। কে বলেছে আমাকে শুধু বলবি? ওর খবর আছে। আমাদের ভাই বোনের মধ্যে পেঁয়াজ লাগায়। আরে বাদ দে, থাক, আর রাগ দেখাতে হবে না। আর একদিন এই কথা শুনলে যে বলেছে ওর মুখ ভেঙে ফেলবো। কেন? যেই আমার বোনকে কষ্ট দিয়ে কথা বলবে, আমি তাকে ছাড়বো না। তোর এই বোনটাকে তুই এত ভালোবাসিস? নিজের থেকেও বেশি। হয়েছে তোদের ভাই বোনের কথা। এখন খেয়ে নিয়ে কলেজে যা, দেরি হয়ে যাচ্ছে তো। তারপর খেয়ে দুজনে একসাথে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দুজন দুজনের ক্লাসে চলে গেলাম। ওইদিকে আপু আর তার বান্ধবীদের কাছে চলে গেল। কি রে, তোর ছোট ভাই কই? তোর কপাল ভালো, ভাইয়া এদিকে নেই। মানে? তোর নাম বললে তোকে যে ভাইয়া কি করতো নিজেও জানে না। কেন? আমি কি করলাম? সুমাইয়া তখন সকালের সব ঘটনা খুলে বলল। তিনি ঢোক গিলে বলল, দোস্ত, কিছু বলিস না আমার কথা, না হলে আমার খবর করে দেবে তোর ভাই। যেই কলেজের বড় ভাইরা পর্যন্ত ভয় পায়। দেখতে হবে না ভাইটা কার। চল ক্লাসে যাই এখন। আচ্ছা চল। আর এদিকে আমি ক্লাসে যেতেই, কিরে দোস্ত, কি খবর? এই তো ভালো, তোদের? ভালো। দোস্ত, সজীবের নামে তিশা কমপ্লেন দিয়ে গেল। কিসের? সজীব নাকি তিশাকে বিরক্ত করে। ধরে নিয়ে আয় শালাকে। অপেক্ষা কর, বাকিরা ওকে খুঁজতে গেছে। আমি যদিও মাত্র কলেজে অনার্স 2য় বর্ষে পড়ি, কিন্তু কলেজের সবচেয়ে বড় ফ্রেন্ড সার্কেল আমার রয়েছে। আর এই কারণে সবাই আমাকে ভয় পায়। তবে সবাই বলতে যেগুলো কলেজের শৃঙ্খলা নষ্ট করে তারা। আর কেউ যদি কিছু উল্টাপাল্টা কাজ করে কলেজে, তাহলে আমাদের কাছেই কমপ্লেন আসে। শুরুতে স্যারেরা না করলেও এখন আর কিছু বলে না, কারণ আমাদের জন্য কলেজ অনেক ঠান্ডা থাকে। আর রাকিব হলো আমার বেস্ট ফ্রেন্ড। একটু পরে নিলয় আর রাতুল মিলে সজীব ছেলেটাকে ধরে নিয়ে আনলো। এই বেটা, এখনো গিয়ে দেখি তিশাকে বিরক্ত করছে। কিরে, এসব কি? মেয়েটাকে শুধু শুধু বিরক্ত করিস কেন? আমার যা মন চাই তাই করব, তোর কি? থাক, আমি কিছু বলবো না। রাতুল, তিশাকে ডেকে আনতো। রাতুল তিশাকে ডেকে আনলো। আমি তাকে আমার পাশে দাঁড় করিয়ে বললাম, আমি ওর ভাই। আর কিছু? ও কি তোর আপন বোন নাকি? আপন বোন নাই হোক, বোন তো। আর এখন তুই সবার সামনে ওর পা ধরে মাপ চাইবি? আমি পারবো না। এই কথা বলতে রাকিব গিয়ে ওর পেটে একটা কিল দিল। মাপ চাইতে বলেছে, মাপ চা, না হলে আরো দিব। আচ্ছা, মাপ চাচ্ছি। প্লিজ তিশা, আমাকে মাফ করে দাও। ভাইয়া, কি করব? মাপ করে দাও। আচ্ছা, মাফ করে দিলাম। তারপর সজীব চলে গেল। যাওয়ার আগে আমার দিকে রাগী চোখে তাকিয়ে গেল। সবাই সেখানে উপস্থিত ছিল, সবাই দেখলো তা। এরপর যেন কাউকে কোনো মেয়ের বিরক্ত করা না দেখি। তারপর সবাই চলে গেল। আমরাও গিয়ে ক্লাস করে বাসায় চলে গেলাম। বাসায় যেতেই সুমাইয়া বলল, ভাইয়া, তুই শুধু শুধু ওই ছেলের সাথে লাগলি কেন? অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে।
তুই কত মানুষকে এইভাবে সাহায্য করিস, কোনোদিন না যেন তুই নিজে কোনো বিপদে না পড়ে যাস। চিন্তা করিস না, আল্লাহ নিশ্চয়ই সঠিকের সাথেই রয়েছে। হুম। তারপর আমি এই সুমাইয়া গিয়ে ফ্রেশ হয়ে নিলাম এবং দুপুরের খাবার খেয়ে সুমাইয়ার রুমে চলে গেলাম। সুমাইয়া শুয়ে আছে, আমি ওর পাশে বসে কিছুক্ষণ গল্প করে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সুমাইয়া ঘুমিয়ে গেল। আমি আমার রুমে চলে গেলাম, গিয়ে মোবাইল নিয়ে কিছুক্ষণ গল্প লিখে আপলোড দিয়ে দিলাম। আমার আদরের বোন সুমাইয়ার একটা অভ্যাস রয়েছে, দুপুরে সুমাইয়া ঘুমার সময় আমি ওর মাথায় হাত বুলিয়ে দেই এবং রাতে ঘুমানোর সময় সুমাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দেয়। এই না হলে ঘুমিয়ে ধরবে না। বিকেলবেলা বোনদের সাথে আড্ডা দিতে দিতে চলে গেলাম। কিরে সজীব, কি কোনো খিচুড়ি পাকাই নাকি? কেন বলতো? তোকে দেখলেই একটা শয়তানি মুচকি হাসি দেয়। আরে বাদ দে তো, যা করার করুক। বাকিরা কই? ফাহিম বেড়াতে গেছে ওর খালার বাড়ি, আর রাতুল আসছে। ও আচ্ছা। একটু পরে রাতুল এলো, আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে শুয়েছি। কিছুক্ষণ পর সুমাইয়া এলো এবং আমার মাথায় হাত বোলাতে লাগলো। আমিও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে নাস্তা করে দুই ভাই বোন কলেজে চলে গেলাম। কলেজে যেতেই একটা মেয়ে আমাকে প্রপোজ করলো। মেয়েটাকে চিনি, ছোট বোনের ক্লাসমেট। আমি না করে দিলাম, কারণ এসব করে সময় নষ্ট করার শখ আমার নেই। বন্ধুরাও দেখছে ব্যাপারটা। কি রে, অ্যাকসেপ্ট করবি নাকি? তুই পাগল নাকি? ভালো, মেয়েটাও কিন্তু তেমন ভালো না রে। আরে ভাই, আমি সেটা জানি, বাদ দে তো ফালতু মেয়ের কথা, চল ক্লাসে যাই। আচ্ছা চল। এরপর কলেজ শেষ করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি। এমন সময় সুমাইয়া ঘরে এলো। ভাইয়া, কলেজে নীলা তোকে কি বললো? বাদ দে তো ফালতু মেয়ের কথা। বল না, কি বলেছে? প্রপোজ করেছে। তুই কি বললি? আমি না করে দিয়েছি। ভালো। এভাবেই দিন কাটতে লাগলো। প্রতিদিন নীলা মেয়েটা প্রপোজ করবে, প্রতিদিন না করে দেই। এখন আর কিছু বলে না। সুমাইয়ার ফ্রেন্ড হয়ে গেছি দেখছি। যাক ভালোই। কালকে সুমাইয়ার জন্মদিন, তাই ওকে খালার বাসায় পাঠিয়ে দিয়েছি। ওকে সারপ্রাইজ দিব বলে। পরে আমি আর রাকিব মিলে সব কাজ করে ফেলেছি। বাসায় সুন্দর করে সাজিয়েছি। এরপর পরের দিন সবাইকে সব বুঝিয়ে দিয়ে সুমাইয়াকে আনতে চলে গেলাম। সুমাইয়া চল, বাসায় যাবে না? আচ্ছা চল ভাইয়া। খালাদেরও বাসায় যেতে বলেছি রাস্তায়। আচ্ছা ভাইয়া, বল তো আজকে কি? আজকে আবার কি? আজকে কোনো বিশেষ দিন না? না বোঝার ভান করে বললাম, মনে নাই তো কি আজকে? কিছু না। আমি তো মনে মনে সেই হাসছি। তারপর বাসায় ঢুকতেই পুরো বাড়ি অন্ধকার। সুমাইয়া ভয় পেয়ে আমার ডান হাত চেপে ধরলো। তারপর আমি 3, 2, 1, তখনই পুরো বাড়ির লাইট জ্বলে উঠলো। সুমাইয়া দেখে পুরো অবাক। সবাই একসাথে উইশ করলো। সুমাইয়া দেখে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো, সামনে কেক রাখা। তারপর কেক কাটা হলো। আমি সুমাইয়াকে খাইয়ে দিলাম, ও আমাকে খাইয়ে দিল। তারপর কিছুক্ষণ পর আমি রুমে চলে এসে শুয়ে রইলাম। একটু পর দরজার শব্দ পেয়ে সামনে তাকিয়ে দেখি নীলা দরজা লাগিয়ে দিয়ে আমার এদিকেই আসছে। তুমি এখানে কেন? যাও তোমার বান্ধবীর সাথে আড্ডা দাও। আমি তো ওদের সাথে আড্ডা দিতে আসিনি। তাহলে? সজীবকে অপমান করার সাহস কে দিয়েছে তোমায়? অন্যায় করলে শাস্তি পাবেই। আর তুমি কি হও ওর? আমি ওর বোন হই, আর আজকে তোমাকে এমন শিক্ষা দেব জীবনেও ভুলবে না। এরপর সে নিজেই নিজের জামার কিছু অংশ ছিঁড়ে ফেললো। কি করছো এইসব? কিচ্ছু করিনি তো এখনো, কিন্তু এখন করব। এই কথা বলেই চিল্লাতে লাগলো। কেউ বাঁচাও, ভাইয়া আমার সব শেষ করে ফেললো, আমাকে মেরে ফেললো, কেউ বাঁচাও। ইতিমধ্যে সবাই এসে দরজার সামনে দাঁড়িয়ে দরজায় বাড়ি দিতে লাগলো। আমি দরজা খুলতে যেতেই নীলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং নিজেই দরজা খুললো। তারপর গিয়ে আমার আম্মুকে জড়িয়ে ধরে বলল, আন্টি, আপনার ছেলে আমাকে ফোন করে তার রুমে ডেকে কি কাজ আছে বলে, তারপর রুমে আসতেই দরজা লাগিয়ে আমার সাথে অভদ্রতা শুরু করেছে। বলে কাঁদতে শুরু করলো। আম্মুও মিথ্যে বলছে। আমি ওকে কখন ডাকলাম? আব্বু এসে আমার গালে চড় দিয়ে বলল, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। নীলা আবার ন্যাকা কান্না করে আম্মুকে জড়িয়ে কাঁদতে লাগলো। তখন আম্মু বলল, একটা মেয়ে কখনো তার ইজ্জত নিয়ে কথা বলে না। কিন্তু ও তো মিথ্যে বলছে। আর একটাও কথা বলবি না। তুই এখনই এই বাসা থেকে বেরিয়ে যা। আমি কই যাব? জাহান নামে যা তুই। আমি তো বলছি আমি কিছু করিনি। আব্বু, আমার ভাইয়ের উপর আমার বিশ্বাস আছে, ও কিছু করেনি। তখন আব্বু সুমাইয়ার গালে চড় দিয়ে বলল, ভাইয়ের জন্য দরদ উপচে পড়ছে না? তুই তোর ঘরে যা, আর একটাও কথা বলবি না। সুমাইয়া তখন কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। আপনারা আমাকে ক্ষমা করবেন, আর আপনাদের এই বিশ্বাস তো আছে
যে আমি ওর উচিত বিচার করব। আমাদের আপনার উপর বিশ্বাস আছে। এরপর সবাই চলে গেল। নীলাকেও আব্বু তার বাড়িতে পৌঁছে দিয়ে তার বাড়ির সবার কাছে ক্ষমা চেয়ে আসছে। এরপর আব্বু এসে, তুই এখনো যাসনি? আচ্ছা চলে যাব, আমাকে 2 দিন সময় দাও। 2 দিন পরে যদি তোকে এই বাসায় দেখেছি, তবে তুই আমার মরা মুখ দেখবি। হ্যাঁ, তুই আমার মরা মুখ দেখবি। আমি কান্না জড়িত কণ্ঠে বললাম, তার আর দরকার হবে না। তারপর আমি ঘরে চলে এলাম। যে যার ঘরে চলে গেল। শুয়ে শুয়ে ভাবছি, চোখের জল ফেলছি, যে আব্বু আম্মু আমাকে এত ভালোবাসতো, তারা আজকে আমাকে অবিশ্বাস করলো। আমি এখন কই যাব, কি করব, কিছুই ভেবে পাচ্ছি না। হঠাৎ মুখের ওপর পানির মতো কিছু পড়তেই চোখ খুলে দেখি সুমাইয়া আমার পাশে বসে কাঁদছে। এই পাগলি, কাঁদছিস কেন? ভাইয়া তুই সত্যি চলে যাবি? তুই চিন্তা করিস না, তুই আমাকে বিশ্বাস করিস, এতেই আমি খুশি। কই যাবি তুই? দেখি কই যেতে পারি। কি হয়েছিল বলতো? তারপর আমি ওকে সব খুলে বললাম। ওই নীলার বাচ্চাকে আমি মেরেই ফেলবো। কিছু বলবে না, শুধু ওর সাথে চলা বন্ধ করে দিবি। আচ্ছা। ঘরে যা, এখন কেউ দেখলে তোকে বকা দেবে। তারপর সুমাইয়া চলে গেল। আমি কিভাবে এই বোনটাকে ছাড়া থাকবো বুঝতে পারছি না। আস্তে আস্তে সকাল হয়ে গেল। আজকে কেউ আর ডাক দেয়নি, হয়তো সুমাইয়াকে আম্মু ডাকতে দেয়নি। সকালে নিচে নামার সময় দেখি আম্মু টেবিল থেকে উঠে চলে গেল। আর সুমাইয়া যখন আমাকে খাবার দিতে গেল, তখন আম্মু বলল, তোকে আমার কসম, তুই ওকে খাওয়ার বেড়ে দিবি না। সুমাইয়া একটু কান্না করে দৌড়ে ঘরে চলে গেল। আমি ওর কিছু না বলেই বেরিয়ে পড়লাম। তারপর কলেজে গিয়ে দেখি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি তাতে কান না দিয়ে সোজা হেড স্যারের রুমে গিয়ে বললাম, স্যার আমার ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। তোমার কাছ থেকে এটা আশা করি না আমি। তুমি এত জঘন্য কাজ করতে পারলে? স্যার সময় হলে সব জানতে পারবেন কে মূল দোষী। আপনি আমাকে টিসি দিন। তারপর স্যার আমাকে টিসি দিল। আমি টিসি নিয়ে বেরিয়ে এলাম। কলেজ থেকে বেরাতে যাব, তখন রাহুল, রাকিব, ফাহিম আমার কাছে এলো। তোর হাতে কি রে? কই কিছু না তো। সত্যি বল আমাদেরকে, কি তুই তোর বন্ধু ভাবিস না? আমার মতো চরিত্রহীনের আবার বন্ধু? আমরা জানি তুই এমন কাজ করতে পারিস না। ওদের জড়ি ধরে বললাম, যেখানে আমার মা বাবা বিশ্বাস করলো না, সেখানে তোরা আমাকে বিশ্বাস করলি। ফাহিম আমার হাত থেকে কাগজটা কেড়ে নিয়ে বলল, এটা তো টিসি। টিসি নিলি কেন তুই? কি করবি? চলে যাব। কই যাবি তুই? জানি না রে, তবে সবার আড়ালে। তুই কোথাও যাবি না। আমাকে যেতেই হবে। তোরা আমার জন্য একটা কাজ করতে পারবি? কি বল? আমার বোনটাকে দেখে রাখবি আর এই করবি, পারবি না? অবশ্যই। তাহলে যাই, আবার কবে কথা হবে জানি না। যাওয়ার আগে একবার দেখা করবি। আচ্ছা। তারপর বাসায় এসে ব্যাগটা গুছিয়ে রাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। দুপুরে যেই সুমাইয়া আমার সাথে কথা বলতে যাবে, অমনি আম্মু ওর গালে একটা চড় দিয়ে ঘরে পাঠিয়ে দিল। আমি আমার এই আম্মুকে চিনতে পারছি না। যে আম্মু আমি না খেলে খেত না, সেই আম্মু আজকে সারাদিনে কি খেয়েছি না খেয়েছি কোনো খোঁজ খবর নিল না। রাতে বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে একটা চিঠি লিখে টেবিলের উপর রেখে চলে গেলাম। বাস স্ট্যান্ডে রাকিব আর রাতুল এলো। কি রে, সত্যি চলে যাবি নাকি? আর কি করব বল। আচ্ছা, এই টাকাগুলো আর এই সিমটা রাখ। তুই তো তোর এই সিম ফেলে দিবি, এটা দিয়ে কথা বলবি। আমি রাতুল আর ফাহিম এই টাকা ম্যানেজ করতে পেরেছি রে। আরে লাগবে না, রাখ। তারপর ওরা জোর করে টাকাটা ধরে দিল। আমি ওদের জড়ি ধরে কিছুক্ষণ কান্না করে বাসে উঠে গেলাম। আর যাওয়ার সময় বললাম, আমার পরিবারের আর বোনটার একটু খেয়াল রাখিস। তোর বোন মানে আমার বোন, কোনো চিন্তা করিস না। তারপর চলে এলাম অচেনা শহর ঢাকতে। সকালে বাস থেকে নামলাম। নেমে রাস্তার পাশে থাকা একটা কল থেকে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর একটা দোকান থেকে একটা রুটি আর একটা কলা খেলাম। যদিও গলা দিয়ে নামছিল না, বাবা ছাড়া চলা যে কতটা মুশকিল তা এতটুকু সময়ে হাড়ে হাড়ে টের পেয়েছি। একটা বাসা নিতে হবে, তাই বাসে খুঁজতে লাগলাম। কি চাই? আপনার ওপরের তলা খালি আছে, পোস্টার দেখলাম। ও, তা তুমি কি বাসা নেবে? হুম। কে কে থাকবে? আমি একাই থাকবো। ব্যাচেলার তুমি? হুম। ব্যাচেলার ভাড়া দেবো না, যাও এখান থেকে। এইভাবেই যেখানেই যাই একটা কথা, ব্যাচেলার নাকি ভাড়া দেয় না। সন্ধ্যা হয়ে গেল, রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ পকেটে টান অনুভব করতে দেখি টাকা নেই। টাকা হয়তো মেরে দিয়েছে। আরো হতাশ হয়ে পড়লাম। একটা নির্জন রেল লাইনের পাশে গিয়ে বসলাম। লোকজন কম চলাচল করছে এই দিক দিয়ে। হঠাৎ দূরে দাঁড়িয়ে দেখি ট্রেন আসছে। পরক্ষণে মনে হলো কে যেন রেল লাইনে দাঁড়িয়ে আছে। সামনে যেতেই দেখি আমার বয়সী একটা ছেলে দাঁড়িয়ে। ট্রেন খুব কাছে চলে এসেছে। ছেলেটি সরছেই না। আমি দৌড়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ট্রেনটি চলে গেল।
তারপর ছেলেটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করলো, আমাকে বাঁচালেন কেন? আপনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন কেন? এই জীবন রেখে কি করব, যেখানে পরিবারের কাছে আমার নিজেরই কোনো দাম নেই? আমাকে কি খুলে বলা যায়? আচ্ছা বলি, শুনেন তাহলে। বলেন। আমার বাবা একজন বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, অফিসও আছে, কিন্তু আমাকে তেমন কিছুই মনে করে না। গত মাসে একটি বাইক চেয়েছিলাম, কিন্তু দেয়নি। এই মাসে আমি চেয়েছিলাম অফিসে জয়েন করব। আমাকে অফিসের দায়িত্ব না দিয়ে দিল আমার চাচাতো ভাইকে ম্যানেজার হিসেবে। আমি যখন বললাম আমাকে কেন দিল না, বলল আমার নাকি এসব করার বয়স হয়নি। বন্ধুদের সাথে একটু আড্ডা দিব, টাকা লাগবে, সেটাও দেয়নি। মাত্র 5,000 টাকা দিয়ে বলে এর বেশি আর দিতে পারবে না। আর এই থেকে আমার কোনো কথাকেই তারা মূল্য দেয় না। তাই আর বেঁচে থেকে কি করব? শুধু এতটুকুতেই? তারা তো কেউ আমাকে ভালোই বাসে না। দেখবে তোমাকে তোমার পরিবার কত ভালোবাসে। কিভাবে? তোমার বাসার নাম্বার দাও। এই নাও। তোমার নাম কি? আবু বকর। তারপর আমি ছেলেটির বাসায় কল দিলাম। একটু পরে আবু বকরের বাবা কল রিসিভ করলো। একটা খবর দেওয়ার ছিল, আপনার ছেলে আবু বকর এখন আমার কাছে বন্দি। তাকে বাঁচাতে চাইলে 1 কোটি টাকা নিয়ে এখনই এখানে চলে আসুন। পুলিশকে ভুলেও জানানোর চেষ্টা করবেন না। এই বলেই কলটা কেটে দিলাম। জীবনেও আসবে না। দেখা যাক। কিছুক্ষণ পরে একটা গাড়ি আসলো এবং নির্দিষ্ট স্থানে টাকা রেখে চলে গেল। চোখ মুখ একদম পানিতে ভিজে আছে, দেখেই বোঝা যাচ্ছে খুব কেঁদেছে। আসবে না বললে তো, তাহলে আসলো কেন? একটু পরে গাড়িটি চলে যেতেই তারা ব্যাগের কাছে গিয়ে দেখে সব ঠিকঠাক আছে, বরং আরো বেশি আছে। আবু বকর তো কান্না করতে করতে একটা রিং নিয়ে বলল, এই রিংটি আমার আম্মুর সবচেয়ে প্রিয় ছিল। তারপর আমি ওকে ওর বাসায় টাকা সহ নিয়ে গিয়ে সবকিছু খুলে বললাম। সবাই তো অবাক। আমি তোকে বাইক কিনে দেইনি যদি তুই অ্যাক্সিডেন্ট করিস এই ভয়ে, আর টাকা কম দে যেন তুই বাজে না হয়ে যাস। আর অফিসের দায়িত্ব এই কারণেই দেইনি যে তুই এখন ঘুরে বেড়া, পরে অফিস করিস। তারপর তাদের সব ইমোশনাল কথাবার্তা শেষে আমি তাদের বিদায় জানিয়ে চলে এলাম। রাতে একটা পার্কের বেঞ্চে বসে কাটালাম। সকালে হঠাৎ মাথায় কারো হাত অনুভব করতে দেখি আবু বকরের আব্বু। কি আঙ্কেল, আপনি এখানে? তুমি এখানে কি করো বাবা? রাতে বাড়ি যাওনি? না আঙ্কেল, আমি এখানে নতুন। বাসা নিয়েছো নাকি? ব্যাচেলার দেখে কেউ বাসা দেয়নি। তুমি আমার সাথে আমাদের বাসায় চলো। না আঙ্কেল থাক, আমি একটা ব্যবস্থা করেই নেব। আমার ছেলেকে ফিরিয়ে এনেছো এই জন্যই বলছি না, আমার ছেলে হিসেবে বলছি। চলো আমার সাথে। আঙ্কেলের জোরাজোরিতে অতঃপর তাদের বাড়িতে গেলাম। গিয়ে আঙ্কেল একটা রুম দেখিয়ে দিয়ে বলল, আজ থেকে এই রুমে তুমি থাকবে, আর ফ্রেশ হয়ে নিচে এসো। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম এবং আঙ্কেলের সামনের সোফায় গিয়ে বসলাম। আঙ্কেল, একটু খাবার হবে? কালকে সকালে খেয়েছি, তারপর থেকে আর কিছুই খাইনি। আমার কথা শুনে আঙ্কেল আন্টি দুজনেই হতবাক। এমন সময় আবু বকর নিচে নামছিল, তখন আমার কথা শুনে সে নিজেও থমকে যায়। তোমরা কি এভাবে দাঁড়িয়ে থাকবে, নাকি আমার বন্ধুটাকেও খেতে দেবে? তারপর আন্টি আমাকে খেতে দিল। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আচ্ছা বলো তো তুমি কে, এখানে কি করো, আর কালকে থেকে কিছু খাওনি কেন? তারপর আমি আমার সব ঘটনা তাদের খুলে বললাম এবং এও বললাম যে গতকাল আমার মানিব্যাগটাও চুরি হয়ে গেছে। আমি সামান্য এতটুকু ভুল বুঝে আত্মহত্যা করতে গেছিলাম, আর তুমি এত কষ্টের পরেও এত ধৈর্য ধরে আছো। ওই মেয়েটাকে মনে চাচ্ছে মেরেই ফেলতে। আরে তার আর দরকার নেই, সব কাজ কলেজের বন্ধুদের বুঝিয়ে দিয়ে এসেছি, ওরাই কাজ শেষ করে জানাবে। আজকে থেকে তুমি আমাদের সাথেই থাকবে, কেমন? আচ্ছা, কিন্তু আঙ্কেল আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবেন? দেখছি তুমি কিসে পড়ালেখা করো। অনার্স 3য় বর্ষ। আজকে থেকে তাহলে কোনো তুমি নয়, আমাকে তুই করে বলবি, আমিও তোর সাথেই পড়ি। আচ্ছা। আবু বক্কর, ওকে তোর সাথে নিয়ে গিয়ে কলেজে ভর্তি করিয়ে দে। বুঝলাম তারা খুব মিশুক এবং ভালো মনের মানুষ, নাহলে অচেনা একটা ছেলেকে কেউ এভাবে বাসায় জায়গা দেয়, যেখানে আমার বাবা মাই আমাকে বিশ্বাস করলো না, সেখানে এনারা আমাকে কত বিশ্বাস করলো। আর যাই হোক, কখনো তাদের বিশ্বাস ভাঙবো না। এরপর রেডি হয়েই কলেজে গেলাম আবু বকরের সাথে। কলেজে গিয়ে দেখি বেশ বড়ই কলেজটা। আমাকে সে তাদের প্রিন্সিপালের রুমে নিয়ে গেল আর ভর্তির কাজ শেষে আবু বকরের বন্ধুদের কাছে নিয়ে গেল। সেখানে গিয়ে সবার সাথে আমার পরিচয় করে দিল। আবু বকরের বন্ধুরাও খুব মিশুক। এরপর প্রথম দিন কোন রকমে ক্লাস করে আবু বকরের সাথে বাসায় চলে এলাম। এসে ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। যদিও বাড়িটা আমাদের মতো এত বড় না, তবে ছাদটা খুব সুন্দর করে সাজানো। ছাদে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। একটু পরে আবু বকর এলো।
কিরে কি খবর? এই তো ভালো, তোর কি খবর? ভালো। কিরে, আমরা কি বেস্ট ফ্রেন্ড হতে পারি? কেন নয়, অবশ্যই পারি। তাহলে তোর সব কথা আমাকে বলতে হবে। আচ্ছা। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, নীলা মেয়েটা তোকে শুধু শুধু অপবাদ দিল কেন? ওর ভাই কলেজে একটা মেয়েকে খুব বিরক্ত করতো, আর সেই কারণে মেয়েটা আমাকে এসে ওর নামে নালিশ করে, আর এই কারণে ছেলেটাকে পুরো কলেজের সামনে মেয়েটার পা ধরে ক্ষমা চাইছি, আর তাই তার ভাইয়ের প্রতিশোধ নিতে এমনটা করছে। ও, এই ব্যাপার। আরো কিছুক্ষণ কথা বলে নিচে চলে এলাম। কিছুক্ষণ পর একে করে রাতে খাবারের জন্য টেবিলে গেলাম। টেবিলে যেতেই আঙ্কেল বলল, আচ্ছা বাবা, তুমি কি নিয়ে পড়ছো? জি আঙ্কেল, কেমিস্ট্রি নিয়ে পড়ছি। আচ্ছা, স্টুডেন্ট পড়াতে পারবে? কোন ক্লাসের? অনার্স প্রথম বর্ষ, কেমিস্ট্রি নিয়েই পড়ে। জি আঙ্কেল, পারবো। কবে থেকে পড়াতে হবে আর কাকে পড়াতে হবে? আমার মেয়ে মরিয়মকে। আপনার আবার মেয়ে আসলো কোথা থেকে? এই বাসায় তো আর কাউকে দেখলাম না। আন্টি একটু হেসে বলে উঠলো, আরে না, মরিয়ম কিছুদিনের জন্যই ও নানুর বাসায় গেছে, চলে আসবে কয়েকদিনের ভেতর। ও। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রাকিবকে কল দিলাম। রে, কেমন আছোস? আছি। তুই? ভালো। তা কাজ কত দূর? এখনো কলেজে আসেনি একদিনও। ও আচ্ছা। তা সুমাইয়া আর বাসার সবাই কেমন আছে? ভাই, সুমাইয়া অনেক কান্নাকাটি করছে। তুই গেলি পরশু দিন, আর সুমাইয়া 2 দিনই কলেজে এসে আমার কাছে কান্নাকাটি করছে তোকে খুঁজে এনে দিতে। আচ্ছা, কালকে কলেজে গিয়ে একটু কথা বলে দিস। আচ্ছা। তারপর আরো কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। অনেক সকালে ঘুম ভেঙে গেল। আমি আর না ঘুমিয়ে ছাদে হাঁটতে চলে গেলাম। কিছুক্ষণ হেঁটে নিচে চলে এলাম। রুমে যাওয়ার সময় কলিং বেলটা বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম একটা মেয়ে। জি, কাকে চাই? মেয়েটা আমার দিকে এক পলক তাকিয়ে ব্যাগে কি যেন খুঁজতে লাগলো। কি মনে করে আবার তাকালো, তবে এইবার আর চোখ নামালো না। আন্টি উপর থেকে নামতে নামতে বলল, কে এসেছে? নিয়াজ বাবা? দেখুন না আন্টি, একটা মেয়ে এসেছে। তারপর আন্টির সামনে আসতেই মেয়েটিকে জড়িয়ে ধরে বলল, কি রে মরিয়ম, তুই আসবি একবারও বললি না যে? তখনও মেয়েটি আমার দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। কি দেখিস ওর দিকে তাকিয়ে? আমি একটু ইতস্তত বোধ করলাম ব্যাপারটা নিয়ে। আমি আন্টিকে বলে ঘরে চলে এলাম আর ভাবতে লাগলাম, এই তাহলে মরিয়ম। তাছাড়া ও আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ওইদিকে মা, ছেলেটা এখানে কেন? আরে তোকে বললাম না, একটা ছেলে তোর ভাইকে আত্মহত্যা করা থেকে বাঁচিয়েছে, এই সেই ছেলে। ও, তাও এখানে কেন? একটা অপবাদের কারণে ওকে বাড়ি ছাড়তে হয়েছে, আর ঢাকায় ওর কেউ নেই। তোর বাবা ওকে পার্কে শুয়ে থাকতে দেখে জোর করে বাসায় আনে। ও আচ্ছা। তুই ওকে চিনিস? চট্টগ্রাম ঘুরতে গিয়ে কতগুলো ছেলে আমাকে বন্দি করেছিল, মনে আছে? ও হ্যাঁ, তারপর একটা ছেলে তোকে বাঁচিয়েছিল ওই ছেলেদের হাত থেকে। ওই ছেলেটা আর কেউ নয়, নিরাজ। ছেলেটাকে যতই দেখছি মুগ্ধ হচ্ছে রে। আচ্ছা মা, আমি রুমে গেলাম। যা, গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। তারপর সে গিয়ে ফ্রেশ হয়ে নিলো। নাস্তা করতে নিচে চলে এলো। এসে দেখে আমি, আবু বকর সহ সবাই আছি। আমাদের সাথে সেও খেতে বসলো। আমি লক্ষ্য করলাম একটু পর পর মরিয়ম আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমি কিছু না বলে তাড়াতাড়ি খেয়ে রুমে চলে এলাম। তারপর রেডি হয়ে আবু বকরের নিয়ে কলেজে চলে এলাম। অন্যদিকে রাকিব তার বোনদের নিয়ে ক্যাম্পাসে বসে আছে। রাকিব বলে উঠলো, দোস্ত, তোরা জানিস যে নিয়াজকে এত সুন্দর করে অপমান করালো? তাকে পাইলে আমি একবার জড়িয়ে ধরে কয়েকবার চুমু দিতাম। ছেলে হলে? ছেলে হলে যা খেতে চাইতো তাই খাওয়াবো। কেন? আরে নিয়াজ যখন ছিল কলেজে একাই রাজত্ব করতো, আর এখন তো নেই, তাই এখন আমরা রাজত্ব করব। তো এই ব্যাপার? রে দোস্ত। পাশ দিয়েই নীলা যাচ্ছিল। তখন ওদের এই কথা শুনে রাকিবের সামনে আসে। নীলা নাকি অনেক আগে থেকে রাকিবকে পছন্দ করত। নিয়াজ রাকিবকে ওর থেকে দূরে রাখতো, কারণ নিয়াজ জানতো নীলা খারাপ মেয়ে। আমি নিয়াজকে ফাঁসিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। তুমি মিথ্যা বলছো। নিয়াজ তো তোমার সাথে অসভ্যতামি করেছিল। আরে না, নিয়াজ তো মেয়েদের খুব সম্মান করে, আর ও করবে মেয়েদের সাথে অসভ্যতা? তা কেন ফাঁসালে? নীলা তারপর সব বলতে লাগলো। শেষে নীলা বলল, এখন আমাকে জড়িয়ে ধরো। কালকে তোমাকে আমার মনের কথা বলবো। তোমার ভাইকেও নিয়ে এসো। ঠিক আছে। পরের দিন নীলা সজীবকে নিয়ে এলো। রাকিব গিয়ে সজীবের কাছে দাঁড়িয়ে বলে,
কি রে নীলা, নিয়াজকে ফাঁসাতে যা যা বলেছে সব কি সত্যি? হুম। তখন রাকিব হাততালি দিতেই সবাই বেরিয়ে এলো। কলেজের প্রিন্সিপাল, আমার বাবা, মা এবং সেই অনুষ্ঠানে যারা ছিল সবাই। আমার মা গিয়ে নীলার গালে থাপ্পড় দিয়ে বলে, নিজের ইজ্জত নিয়ে কথা বলতে তোর একটুও বাধলো না? নীলা রাকিবের দিকে অসহায়ের মতো তাকালো। তোর মতো মেয়েকে ভালোবাসা, তাও আবার আমি নিজেও জানতাম তুই কেমন মেয়ে, আর তোর মতো মেয়ের জন্য আমি নিজের বন্ধুকে ভুলে যাব? তুই ভাবলি কি করে? এরপর প্রিন্সিপাল যা করলো তার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না। প্রিন্সিপাল স্যার তখন গিয়ে সজীব আর নীলাকে একটা থাপ্পড় দিল। তোমাদের মধ্যে মানুষের কারণে নিয়াজ ছেলেটা কলেজ ছেড়ে চলে গেল, আর তাই তোমাদের আমি এই মুহূর্তে লাল টিসি দিলাম। একটু পরে পুলিশ এসে ওদের নিয়ে চলে গেল। সজীবকে এই কারণে ধরে নিয়ে গেল যে সে মেয়েদের উত্ত্যক্ত করে, সাথে একটা ছেলেকে ফাঁসিয়েছে। দুই ভাই বোন মিলে। এটা দেখে সুমাইয়া আব্বু আম্মুর কাছে গিয়ে বলল, আমি বলেছিলাম আমার ভাইয়া এমন না, তবুও তোমরা তাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিলে। বাবা মা মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। একটু পরে রাকিব সবাইকে উদ্দেশ্য করে বলল, কি তোমাদের পিছনে কথা বলাটা এখন কই গেল? সবাই তো নিয়াজকে নিয়ে সমালোচনা করেছিলে। তোমাদের কি বিবেক বুদ্ধি এতটুকু নেই যে ছেলেটার জন্য কলেজের সব মেয়েরা কলেজে সুন্দর মতো ক্লাস করতো, সেই ছেলেকে নিয়ে তোমরা এমন কথা বললে? সবাই মাথা নিচু করে রেখেছে। রাকিব সহ তার সকল বন্ধুরা সেখান থেকে চলে গেল। এদিকে আমি কলেজ শেষে বাসায় ফিরলাম। দুপুরে খাবার খেয়ে আবু বকরের সাথে কিছুক্ষণ গল্প করে শুয়ে রইলাম। আজকে সন্ধ্যায় ঘুমাবো। তারপর ফ্রেশ হয়ে নিলাম। নিচে যেতে আন্টি বলল, নিয়াজ বাবা, আজকে থেকে মরিয়মকে পড়াও তাহলে। আচ্ছা আন্টি, মরিয়মকে বই খাতা রেডি রাখতে বলেন, আমি একটু আসছি। ঠিক আছে। তারপর একটু কাজ ছিল, তা শেষ করে মরিয়মকে পড়াতে গেলাম। পড়ানোর সময় লক্ষ্য করলাম মরিয়ম একটু পর পর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। ব্যাপারটা ঠিক বুঝলাম না, তবে মরিয়ম ভালো ছাত্রী হওয়াতে খুব সহজেই সব বুঝে গেল। পড়ানো শেষ করে রুমে চলে এলাম। রুমে আসতেই দেখি রাকিবের কল রিসিভ করলাম। কল রিসিভ করতে রাকিব বলল, দোস্ত, প্ল্যান পুরোপুরি কাজ করছে, খুব ভালো তো। বরং আরো বেশি কাজ করেছে। মানে? সবার ভুল ধারণা ভাঙছে, সাথে ওই দুটোকে লাল টিসি দিয়ে কলেজ থেকে বের করে দিয়েছে এবং পুলিশে দিয়েছে। বলিস কি? আরে হ্যাঁ। তা আম্মু আব্বু কিছু বলেনি? বলছে তো। দোস্ত, একটা কথা বলার ছিল। আরে বল, সমস্যা কি? আঙ্কেল আন্টি বিকেলে বাসায় এসেছিল। তারপর? খুব কান্নাকাটি করছে, তোকে যেখান থেকে পারি খুঁজে আনতে বলছে রে। তোকে খোঁজার জন্য আঙ্কেল লোক লাগিয়েছে। প্লিজ দোস্ত, চলে আয়। তারা তাদের ভুল বুঝতে পেরেছে। আসবো, তবে এখন না। নিজের পায়ে যখন দাঁড়াতে পারবো তখন আসবো। তাহলে তাদের আমি কি বলবো? বলবি তুই আমার কথা কিছু জানিস না। আচ্ছা, বলবো না তাহলে। সুমাইয়া কেমন আছে? ভালো, তবে আগের মতো ভালো নেই। যে মেয়েটা তোকে ছাড়া কিছুই বুঝতো না, সে কিভাবে ভালো থাকবে বল? তোকে না বলেছিলাম ওর সাথে একটু কথা বলে দিতে? তোর আব্বু আম্মু ছিল তাই দেয়নি। ও, তাহলে কালকে দিস। আচ্ছা। তারপর আরো কিছু কথা বলে ফোন রেখে দিলাম আর নাস্তার জন্য নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আঙ্কেল মাত্র বাসায় আসলো, সঙ্গে কিছু বই আর কতগুলো শপিং ব্যাগ। আমি নিচে যেতে আঙ্কেল বলল, এই নাও তোমার কলেজের বই, আর এখানে তোমার জন্য কিছু জামা কাপড় আছে। এগুলোর কি দরকার ছিল আঙ্কেল? রাখো তো, বেশি কথা বলবে না। যদিও কখনো তোমার ঋণ আমরা শোধ করতে পারবো না, তাই এগুলো তোমাকে নিজের ছেলে হিসেবে দিচ্ছি। এখন এগুলো রেখে নাস্তা করতে আসো। আচ্ছা। তারপর আঙ্কেলের হাত থেকে জিনিসগুলো নিয়ে ঘরে রেখে এসে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে যথারীতি নাস্তা করে আবু বকরের নিয়ে চলে গেলাম কলেজে। তারপর সব ক্লাস মনোযোগ দিয়ে শেষ করলাম। আমাকে এখন নিজের পায়ে দাঁড়াতে হবে। উল্টাপাল্টা কাজে সময় নষ্ট করা যাবে না। কিছুদিন পর আঙ্কেল আমাকে 15,000 টাকা দিয়ে বলল, এই নাও। কিসের টাকা? তোমার পড়ানোর বেতন। এত টাকা কেন? দিয়েছি, রাখো। আর তোমার পড়া নাকি খুব ভালো, একটুতেই মরিয়ম সব বুঝে যায়। আসলে মরিয়ম খুব মেধাবী ছাত্রী, তাই অল্পতেই সব বুঝে যায়। তারপর টাকাটা নিয়ে রেখে দিলাম। আমি টাকা পয়সা খুব কম করে খরচ করতাম, কারণ এটা আমার বিপদের সাথী হবে। একদিন মরিয়মকে পড়াচ্ছিলাম, এমন সময় মরিয়ম বলে উঠলো, একটা কথা বলি? বলো। না মানে, আরে বলো, কোনো সমস্যা নেই। তারপর মরিয়ম বলল, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি অনেক। কি বলছো এইসব? হ্যাঁ, আমি ঠিক বলছি।
এগুলো সব আবেগ, এর থেকে বেশি কিছুই না। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। মনে আছে কক্সবাজারে গত বছর একজনকে বখাটেদের হাত থেকে বাঁচিয়েছিলে? মনে আছে। ওই মেয়েটা আসলে আমিই ছিলাম, আর তখন তোমাকে ভালো লেগেছিল। তারপর আমি বাসায় আসার পর মনে পড়তো, পরে তেমন কিছু মনে করতাম না, কিন্তু এই কয়েক মাস তোমাকে দেখতে দেখতে আরো অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমার পক্ষে এসব সম্ভব না। কেন? আমি কি দেখতে খারাপ, নাকি আমি মেয়েটা খারাপ? তুমি মেয়েটা খুব ভালো, কিন্তু আমার পক্ষে এসব সম্ভব না। কেন সম্ভব না? যারা আমাকে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, যে বন্ধু আমাকে নিজের ভাইয়ের মতো দেখে, তাদের সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি তোমাকে না পেলে মরে যাব। দেখো, পাগলামি করো না। আর আমি চাই না আমার অনিশ্চিত ভবিষ্যতের সাথে কাউকে জড়াতে। এই কথা বলতে সে কাঁদতে কাঁদতে চলে গেল। আমি ভয়ে ভয়ে রইলাম, আবার উল্টাপাল্টা কিছু করে না বসে। রাতে খাবার খেলাম না, আন্টি বলছিল কিন্তু খাইনি। রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখে তো আমি পুরাই বোকা বনে গেলাম। মরিয়ম পুরো স্বাভাবিক, একদম প্রফুল্ল একটা ভাব, তবে আরো বেশি প্রফুল্ল দেখলাম। আমি মনে মনে ভাবলাম, যাক ভালোই হলো, বুঝতে পারলো তাহলে। তারপর কলেজে চলে গেলাম। কলেজ ক্যাম্পাসে বসে আছি, এমন সময় রাকিবের কল। কল রিসিভ করতে একটা মেয়েলি কান্না কণ্ঠে বলে উঠলো, ভাইয়া চলে আয় প্লিজ ভাইয়া। আমার আর বুঝতে বাকি রইল না এটা সুমাইয়া। তারপর ওকে একটু সান্ত্বনা দিয়ে বললাম, যা বলি চুপচাপ শোন, আমি এখানে খুব ভালো আছি, চিন্তা করিস না। আর আমি এখন বাসায় ফিরবো না, আগে নিজের যোগ্যতা দাঁড়িয়ে নেই, তারপর আসবো। আরো কিছুক্ষণ বুঝিয়ে কল কেটে দিলাম। এভাবেই ভার্সিটিতে প্রায় শেষের দিকে সময় চলতে লাগলো। তবে একটা জিনিস খেয়াল করলাম, মরিয়ম ভালোবাসার কথা না বললেও আমার সাথে দুষ্টুমি খুব করে। হঠাৎ হঠাৎ এমন কথা বলে আমাকে পুরাই বোকা বানিয়ে দেয়। যেমন সেদিন হঠাৎ করে সবার সামনে, আম্মু, তোমার এই মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে বের করতো। কেন? আমার সব পছন্দের জিনিসগুলো নিয়ে নেয়। তুই ছেলে খোঁজ তাহলে। ছেলে তো আমাদের সামনেই আছে। আমি এই কথা শুনে বিষম খেলাম, কাশতে লাগলাম। তখন আন্টি পানি দিয়ে বলল, এই নাও পানি খাও। আমি পানি খেয়ে আর দেরি না করে ঘরে চলে আসলাম। এভাবেই মাঝে মাঝে নানা সময় নানা পরিস্থিতিতে ফেলিয়ে দেয়। দিন কাটতে লাগলো, পরীক্ষাও শেষ, রেজাল্ট বের হয়ে গেছে। যে রেজাল্ট বের হলো আমি ভেবেই পাচ্ছি না এখন কি করব। আসলে রেজাল্ট শেষে কলেজ থেকে প্রিন্সিপাল স্যার বলল, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি স্যার? তুমি আমাদের কলেজ থেকে স্কলারশিপে কানাডার একটি কলেজের সুযোগ পেয়েছো। সত্যি স্যার? তুমি সব কিছু রেডি করো, 1 মাস পর তোমাকে যেতে হবে। আচ্ছা স্যার। তারপর সেখান থেকে বাসায় আসার পথে মিষ্টি কিনে নিলাম, বাসায় চলে আসলাম। এরপর আন্টিকে মিষ্টি দিয়ে বললাম, আন্টি সবাইকে মিষ্টি দিয়ে দিন। কিসের মিষ্টি? সবাই আসুক তারপর বলি। তারপর সবাইকে আন্টি ডেকে আনলো। আমি কানাডা যাওয়ার জন্য স্কলারশিপ পেয়েছি, 1 মাস পর আমার ফ্লাইট। সবাই খুব খুশি হলো। তবে দেখলাম মরিয়নের মুখটা মলিন হয়ে গেল। বুঝলাম না। পরের দিনটা কেটে গেল আনন্দের মধ্যে দিয়েই। রাতে আবু বকর আর আমি ছাদে দাঁড়িয়ে আছি। এমন সময় আবু বকর বলে উঠলো, একটা কথা বলি? বল, কোনো সমস্যা নেই। সত্যি বলবি তো? হ্যাঁ তুই বল। তুই কি মরিয়মকে ভালোবাসিস? হঠাৎ এমন প্রশ্ন? দেখ, কিছু লুকাবি না, আমি সব জানি। আর মরিয়ম তোকে সেদিন প্রপোজ করেছিল, আমি বাইরে থেকে সব শুনেছি। এখন তোকে যা জিজ্ঞেস করেছি তাই বল। না মানে মানে করবি না। আর ওই দিনের পর থেকে মরিয়ম তোকে কিছু বলেনি, কেন জানিস? কেন? কারণ আমি না করেছি। আমি জানি তুইও ওকে ভালোবাসিস, কিন্তু আমাদের কথা ভেবে না বলেছিস। কিভাবে বুঝলি তুই? সেদিনও হাত কেটে ফেলেছিল। সেদিন আমাদের থেকে বেশি তুই অস্থির হয়ে পড়েছিলি। তুই বিদেশ থেকে আসার আগে কিছু বলিস না। বিদেশ থেকে এসে তোর পরিবারের সাথে সব ঠিকঠাক করবি, তারপর তোদের আমি বিয়ে দেব। আচ্ছা, ভাবছেন ও এমনটা কিভাবে বলতে পারলো? আসলে আমরা দুজনের খুব কাছের বন্ধু হয়ে গেছি, তাই কেউ কাউকে কোনো কথা বলতে দ্বিধাবোধ করে না। তারপর রুমে চলে এলাম। রুমে এসে ভাবতে লাগলাম কি করা যায়। দেখতে দেখতে সবার সাথে হাসি মজার মধ্যে দিয়ে কেটে গেল 1 মাস। রাকিবের সাথেও মাঝে মাঝে কথা হয়। সুমাইয়াকেও বলেছি আমি কানাডায় যাচ্ছি, সে তো খুব খুশি। আসার সময় এটা আনবে ওটা আনবে, আর সবার আগে আমাকে যেতে হবে। আমার সাথে কি নাকি ওর হিসাব নিকাশ আছে। থাক, তা বাদ দেই। আজকে রাতে আমার ফ্লাইট। সকাল থেকে আমি আর আবু বকর মিলে সব গোছগাছ করছি। মরিয়মও একটু সাহায্য করছে। একটু পরে আবু বকরের একটা ফোন আসলো, সে বাইরে চলে গেল। তখন আমি আমার কাজগুলো করছিলাম। এমন সময় মরিয়ম বলে উঠলো, একটা কথা বলি? বলো। ওখানে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? আরে না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। ওইখানে গিয়ে আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবে না তো?
এই বলে চোখের নোনা জল ছেড়ে দিল। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আরে কান্না করো কেন? বলছি না তোমাকে জীবনেও ভুলবো না। মনে থাকে যেন। অবশ্যই। তারপর দেখতে দেখতে বিকেল হয়ে গেল। সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হলাম। গাড়িতে আমার পাশে মরিয়ম বসেছিল। আমি আবু বকরের দিকে তাকাতেই সে আমাকে ইশারায় বললো সমস্যা নেই। আমি আর কোনো কিছু বললাম না। এয়ারপোর্টে যাওয়ার সময় আঙ্কেল আন্টির মনটা একটু খারাপ দেখলাম। মরিয়মের চোখ পানিতে টনমল করছে। এই বুঝি বৃষ্টি নেমে গেল। তারপর আবু বকর আমাকে জোরে ধরে বলল, ওইখানে পৌঁছে ফোন দিবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। কানের কাছে মুখ নিয়ে বলল, দেখ দোস্ত, আমার বোন দেখে বলছি না, মেয়েটা আসলেই তোকে ভালোবেসে ফেলেছে। ওর কথা একটু ভাবিস। তোর কি আমাকে ওই রকম মনে হয়? আরে না বেটা, বললাম। তারপর মরিয়মের সাথে একটু কথা বলে চলে গেলাম। বিমানে একটু সমস্যার কারণে দেরি করে উড্ডয়ন করলো। বাকিরা সবাই বাসায় চলে গেল। সবার মন খারাপ। সবাই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। মরিয়মের ঘুম ধরছে না, অস্থির অস্থির লাগছে। এপাশ ওপাশ করতে করতে মাঝ রাতে ঘুমালো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল নাস্তা করতে। তার বাবা টিভিতে খবর দেখছিল। এমন সময় দেখলো গত রাত 2টায় কানাডাগামী একটি বিমান ক্র্যাশ করছে। মরিয়ম সহ সকলের টিভির দিকে তাকালো। টিভিতে দেখে পুরাই চুপচাপ হয়ে গেল সবাই। মরিয়ম তো পুরা থ হয়ে গেছে, কারণ গতকাল আমার যে ফ্লাইটে কানাডা যাওয়ার কথা ছিল সেই বিমানটাই ক্র্যাশ করছে। আর বিমানের সকল যাত্রী মারা গেছে। আবার কারো কারো দেহাবশেষটুকুও নেই। এটা দেখে মরিয়ম একটু পরে জ্ঞান হারায়। সাথে সাথে আবু বকরের গিয়ে ওকে জড়িয়ে ধরে। কিরে, তোর কি হলো? চোখ খুলবো না আমার? আম্মু, পানি দাও তো। তখন তিনি তাড়াতাড়ি করে পানি এনে দিলেন। আবু বকর মরিয়মের মুখে পানি ছেড়ে দিচ্ছে, তবুও জ্ঞান ফিরছে না। মুখে পানি দিয়েও যখন জ্ঞান ফিরছে না, তখন মরিয়মকে হাসপাতালে নেওয়া হলো। অনেকক্ষণ পর ডাক্তার বেরোলো। ডাক্তার বেরিয়ে যা বললো তা শোনার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না। ডাক্তার বলল, এখানে রোগীর বাড়ির কে আছে? আমি আছি ডাক্তার। আপনি রোগীর কি হন? আমি ওর ভাই হই। আমার বোন কেমন আছে? ভালো আছে, তবে তবে কি ডাক্তার? তবে ও ওর বাকশক্তি হারিয়ে ফেলেছে। কি বলছেন এইসব ডাক্তার? আমি ঠিকই বলছি। এমনটা হবার কারণ কি? হয়তো ও খুব বড় ধরনের কোনো শক খেয়েছে, যার কারণে ওর ব্রেনে গুরুতর আঘাত পড়েছে, তাই ও ওর বাকশক্তি হারিয়েছে। ও কি আর কোনোদিন কথা বলতে পারবে না? পারবে। কত সময় লাগবে বলতে পারেন? 3 দিনও লাগতে পারে, আবার 3 বছরও লাগতে পারে। কতদিন লাগবে সেটা বলা সম্ভব নয়। ও আচ্ছা। আর ওকে রিলিজ দিবেন কবে? আপনারা চাইলে আজকে বিকেলে নিয়ে যেতে পারেন, আর যাবার আগে আমার সাথে দেখা করে যাবেন। আচ্ছা ডাক্তার। আবু বকরও অনেক কষ্ট পেয়েছে। প্রথমে ভাইয়ের চেয়েও কাছের বন্ধুকে হারালো, এখন আবার বোনের এই অবস্থা। শুধু মা বাবাকে সান্ত্বনা দেওয়ার কথা ভেবে নিজেকে শক্ত করে রাখছে। তারপর সে তার বোনের কেবিনে গেল। তার বাবা জিজ্ঞেস করলো, কিরে, ডাক্তার কি বললো? প্রথম কথা, ওর সামনে ভেঙে পড়া যাবে না। আচ্ছা, তুই বল। তারপর সব খুলে বলল আবু বকর তার বাবাকে। তার মা কান্না করতে লাগলো। সে তার মাকে সান্ত্বনা দিয়ে রাখলো যেন মরিয়মের ওপর কোনো প্রভাব না পড়ে। বিকেলে ওকে বাসায় নিয়ে আসা হলো। বাসায় আসার আগে আবু বকর ডাক্তারের কেবিনে গেল। আসতে পারি? আসো। কি বলতে ডেকেছিলেন? তোমার বোনকে একটু দেখে রেখো। সে কিন্তু মানসিক ক্ষতিগ্রস্ত হয়েছে আর ডিপ্রেশনে চলে গেছে, আর সাথে একটু ভালো করে ব্যবহার করবে। আচ্ছা। তারপর সেও বাসায় চলে গেল। বাসায় এসে বাবা মাকে সব খুলে বলল। তারপর থেকে মরিয়মের জীবনের নতুন এক অধ্যায় শুরু হলো। মরিয়মের মা যখন খাইয়ে দেবে তখন খাবে, না হলে নাই। সবসময় এখন নিজের রুমে গিয়ে এক কোনায় চুপচাপ বসে থাকে। কেউ কিছু বললে তাকায়ও না, কলেজেও যায় না, মন মরা হয়ে বসে থাকে। একদিন আবু বকর মরিয়মের পাশে বসে কাঁদছে আর বলছে, তোর মনে আছে একবার তোর হাত পা মুখ বেঁধে রাখছিলাম দুষ্টুমি করে? তুই কত কান্না করেছিলি আর বলেছিলি তোর কথা বলতে না পারলে কেমন যেন খারাপ লাগে। আর আজকে কেন তুই এমন চুপচাপ হয়ে গেলি? এই বলেই আবার কান্না শুরু করলো। আর মরিয়ম এক দৃষ্টিতে তার দিকে মন মরা ভাবে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। মরিয়ম একটা নিস্তর বস্তুর মতো হয়ে গেছে। তাকে যা করানো হবে তাই করবে, নিজে থেকে কিছুই করবে না। সারাদিন ঘরের এক কোণে বসে থাকে। এভাবেই কেটে গেল 4 বছর। 4 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মরিয়মের কোনো পরিবর্তন হয়নি। একদিন আবু বকর মরিয়মকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল। হঠাৎ মরিয়ম রাস্তায় দাঁড়িয়ে পড়ে এবং হঠাৎ করে নিয়াজ বলে চিৎকার দিয়ে ওঠে। এটা দেখে আবু বকর তার কাছে গিয়ে বলল, বোন, তুই কথা বলতে পারছিস? ভাইয়া, আমি নীরাজকে দেখলাম। তুই পাগল হয়েছিস? ও তো 4 বছর আগেই মারা গেছে। না ভাইয়া, সত্যি আমি ওকে দেখেছি। প্রতিবারের মতো এবারও হয়তো ভুল দেখেছিস। না ভাইয়া, প্রতিবার তো দেখতাম আমার সামনে বসে আছে,
কিন্তু এবার দেখলাম ও শপিং হাতে ওইদিকে গেল। মরিয়ম কান্না শুরু করছে। তারপর আচ্ছা তুই শান্ত হ, আমি দেখছি, আমি সবাইকে খুঁজতে লাগিয়ে দিচ্ছি। তারপর কোনো রকমে মরিয়মকে বুঝিয়ে বাসায় নিয়ে গেল। তবে মরিয়মের এক কথা, নিয়াজকে এনে দিতে হবে। তারপর আবু বকর নিয়াজকে খুঁজতে শুরু করলো। 5 দিন কেটে গেল। আবু বকর এক সপ্তাহে ছুটি নিয়েছে অফিস থেকে। নিয়াজকে খুঁজতে খুঁজতে সে ক্লান্ত হয়ে গেছে। সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলো। এখন সে ক্লান্ত হয়ে একটা পার্কের বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। হঠাৎ নিয়াজের কণ্ঠ শুনতে পেল। সামনে তাকাতে দেখলো নিয়াজ একটা বেঞ্চে একটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে, আর তার পাশে একটা মেয়ে। এটা দেখে আবু বকর একটু স্তব্ধ হয়ে গেল। পরক্ষণে সে নিয়াজের কাছে গিয়ে বলল, কিরে, কেমন আছিস? আমি তখন আয়ানকে কোলে নিয়ে বসে তার সাথে খেলা করছি। এমন সময় আবু বকরের কণ্ঠ পেয়েই সামনে তাকিয়ে দেখি আবু বকর। আমি আয়ানকে রিমির কোলে দিয়েই আবু বকরকে জড়ে ধরি। কিরে, কই আসলি? বাড়িতে গিয়ে দেখি তোরা নাকি বাড়ি বিক্রি করে দিয়েছিস। তোদের কত জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না। বললি না কেমন আছিস? এতদিন ভালো ছিলাম না, এখন খুব ভালো আছি। তা তোর কি খবর? ভালো। মরিয়ম কেমন আছে? তেমন ভালো না রে। কেন? আর তোরা বাড়ি বিক্রি কেন করছিস? আবু বকর তখন মরিয়মের সব কথা খুলে বলল। তারপর বলল, তোর মৃত্যুর 1 বছর পরেই আব্বুর সাথে তার পার্টনার ব্যবসা প্রতারণা করে, আর যার কারণে আমাদের অনেক টাকা ঋণ করতে হয়। আর এক পর্যায়ে খুব খারাপ অবস্থা হয়ে যায়। শেষে বাড়িটা বিক্রি করে দিতে বাধ্য হই। তারপর থেকে আমাদের দিন খারাপ যেতে থাকে। আব্বুর কাছে যা টাকা ছিল তা দিয়ে ছোট একটা দোকান দেয়। দোকান দিয়ে তো আর দিন চলে না, তাই আমিও সব কিছু বাদ দিয়ে একটা অফিসে জব শুরু করি। আর এখন আল্লাহর রহমতে দিনকাল কোনো রকমে কাটছে। এগুলো শুনে আমার চোখে পানি চলে এলো। মরিয়মের কন্ডিশন এখন কেমন? সে গত সপ্তাহে কথা বলা শুরু করেছে, আর সারাদিন এক কথা, তোকে এনে দিতে হবে। আচ্ছা, বাসায় চল। আমার কথা কি ভুলে গেলে? এই মেয়েটা কে? আমার বোন রিমি। তোর বোন রিমি মানে? সুমায়া না তোর বোন? আরে এখন বাসায় চল, অনেক ঘটনা, সবাইকে একসাথেই সব খুলে বলবো। আচ্ছা চল। তারপর আমরা 3 জন আবু বকরের বাসায় গেলাম। বাসায় গিয়ে তো আমি পুরাই অবাক। বাসার কি করুণ পরিস্থিতি। বাসায় গিয়ে আঙ্কেল আন্টি আমাকে দেখেই ভূত দেখার মতো অবাক হয়ে গেল। তারা আমাকে যে কথাটা বললো আমি তা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আমি জানতাম আমাকে দেখলে হয়তো এই কথাই বলবে। আঙ্কেল বলল, তুমি কই থেকে আসলে? অনেক লম্বা কাহিনী, এখন বলেন মরিয়ম কোথায়? ও পাগলামি করছিল তো, তাই ওকে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও, আন্টি খেতে দিন তো, ক্ষুধা লাগছে। আন্টি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। খাবার দিবেন নাকি চলে যাব? দিচ্ছি, তুমি বসো, আর তুমিও বসো মা। তারপর আমি আর রিমি খাবার খেয়ে নিলাম। খাবার শেষে সবাই গিয়ে বসলাম। আচ্ছা বাবা, এখন বলো, আর মেয়েটাই বা কে? ও আমার বোন। আর সবাই এখানে আসুন বলি। সবাই আমার সামনে বসলো। তবে রিমি সব জানে। আরো ক্লান্ত থাকায় ওকে একটা রুমে রেস্ট নিতে পাঠিয়ে দিলাম। তাহলে শুনুন, আমি এয়ারপোর্টে ঢোকার সময় আমার একটু পাসপোর্টের সমস্যা হয়ে যায়, যার কারণে আমি আর ফ্লাইটটা ধরতে পারিনি। তারপর গেলি কিভাবে? আরে বলছি। তারপর আমার পাসপোর্ট আবার চেক করা হলো। একটু সমস্যা হলেও কলেজের হেড স্যারকে কল দিলে তিনি সব বলার পর আমাকে আরেকটা ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আর এটা হয়তো আল্লাহই চেয়েছিলেন, তাই আমাকে ওই ফ্লাইটে পাঠিয়ে বাঁচিয়ে দিলেন। আমি কানাডা গিয়ে এয়ারপোর্টে নামার পর যখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছিলাম, তখন চোখ পড়ে টিভির দিকে। টিভিতে খবর দেখাচ্ছে যে ফ্লাইটে আমার যাওয়ার কথা ছিল সেই ফ্লাইট ক্র্যাশ করছে। সেটা দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেছিলাম এবং পরক্ষণেই আল্লাহর শুকরিয়া আদায় করলাম। কিন্তু এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। ভালো করে খুঁজেও মোবাইলটা পেলাম না, হয়তো কোনো জায়গায় পড়ে গিয়েছিল। তারপর আর কি, এর জন্যই আর আপনাদের কল দিয়ে জানাতে পারিনি। তারপর পুরো ঘটনা আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটু ট্যাক্সিতে উঠে পড়লাম। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে অল্প টাকায় থাকার মতো ভালো একটা জায়গা পাওয়া যাবে? তবে আপনি এখানে কি করতে আসছেন? পড়ালেখা করতে এসেছিলাম। থাকার জায়গা তো কলেজ কর্তৃপক্ষই করে দেওয়ার কথা। করেছিল, কিন্তু মোবাইলটা পাচ্ছে না, যার ফলে স্যারকেও কল দিতে পারছে না। ও, যদি কিছু না মনে করেন তবে আমার সাথে থাকতে পারেন। আমার ফ্ল্যাটে একটি রুম এখনো খালি রয়েছে। আমি তখন ভেবে দেখলাম তার প্রস্তাবে রাজি হওয়াটাই ভালো। কিছু চিনি না, তার উপর আবার বাসার বা কলেজের সাথেও যোগাযোগ করতে পারছি না। যেহেতু তিনি নিজেও নিজের দেশের, তাই রাজি হওয়াই যায়। আচ্ছা বেশ, চলেন তাহলে। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম রফিক, আপনার নাম? আমার নাম নিয়াজ। তারপর লোকটি তার বাসায় নিয়ে গেল। লোকটির বয়স হয়তো আমার থেকে 2-3 বছরের বেশি হবে। বাসায় গিয়ে সে কাকে যেন ডাকলো। রিমি, এই রিমি, কই তুমি? এদিকে আসো। ভেতর থেকে একটা মেয়েলি কণ্ঠে আসি কথাটি ভেসে আসলো। কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলো, আমার বোনের বয়সে হবে। পরিচয় হও, ও আমার স্ত্রী রিমি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিমি, ও নিয়াজ, বাংলাদেশ থেকে এসেছে। একটা থাকার জায়গা খুঁজছিল, আর আমাদের এখানে তো একটা রুম খালি আছে, তাই নিয়ে আসলাম। ভালো করেছো। ভাইয়া, ফ্রেশ হয়ে আসেন, অনেক দূর থেকে এসেছেন, কিছু খেয়ে রেস্ট নিন। ভাইয়াটা একটা শুনে সুমাইয়ার কথা মনে পড়ে গেল। আমার চোখ হালকা ভেজা দেখে রিমি জিজ্ঞেস করলো, এ কি ভাইয়া, আপনি কাঁদছেন কেন? আরে না, চোখে কি যেন পড়ছে। কিছু মনে না করলে সত্যিটা জানতে পারি? আসলে আপনার স্ত্রীকে দেখে আমার ছোট বোনটার কথা মনে পড়ে গেল। প্রায় 2 বছর ধরে ওর সাথে দেখা করিনি। আপনি তো আজকে আসলেন, তবে 2 বছর কিছু বুঝলাম না। সে অনেক কাহিনী, পরে এক সময় বলবো। আচ্ছা, আজকে থেকে যতদিন এখানে আছেন আমাকে নিজের বোন ভাববেন, কেমন? আচ্ছা ঠিক আছে। এখন ভালো ছেলের মতো গিয়ে ফ্রেশ হয়ে আসেন, এটা বোনের আদেশ। আমি একটু হেসে রফিক ভাইয়ের দেখানো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সবার সাথে একসাথে খাবার খেয়ে নিলাম। তোমার সাথে সন্ধ্যায় কথা হবে, এখন গিয়ে রেস্ট নাও। আচ্ছা, আপনি কই যান? আমার একটু গাড়ি নিয়ে বেরোতে হবে। ও আচ্ছা। তারপর গিয়ে রুমে শুয়ে পড়লাম। শরীর ক্লান্ত থাকায় বিছানায় গা লাগাতেই ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ড্রয়িং রুমে গিয়ে দেখি রিমি বসে টিভি দেখছে। আমি গিয়ে তার সামনে থাকা সোফায় বসলাম। ঘুম ভাঙলো তাহলে? তা একা একা বসে কি করছিলে? এই তো টিভি দেখছিলাম। আচ্ছা, তোমরা কবে থেকে এখানে থাকো? হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি জানতে পারি কি? অবশ্যই। আমরা প্রায় 2 বছর ধরে এখানে থাকি। এখানে কি করতে এসেছিলে? আসছিলাম বাধ্য হয়ে। মানে? আসলে আমি আর রফিক প্রেম করে বিয়ে করার পর আমাদের পরিবার নাকি নানা রকম অপমান বোধ করে সমাজের সামনে, তাই তারা আমাদের আলাদা হবার জন্য ফোর্স করে। আর এই জন্যই আমি আর রফিক কিছু টাকার ব্যবস্থা করি, আর ওর বন্ধু তখন এখানেই থাকতো। ওর মাধ্যমে আমরা দুজন এখানে আসি। আসার পরে রফিক শুরুতে একটি জব করলেও পরে নিজের টাকা জমিয়ে ট্যাক্সিটা কেনে। বাহ, এত লম্বা কাহিনী। মজা নাও। আরে না, বলেই হেসে দিলাম। এমন সময় রফিক ভাই এলো। কি নিয়ে 2 ভাই বোন হাসাহাসি করছিল? আপনার লাভ স্টোরি শুনে বলে আবার হাসতে লাগলাম। কি, রিমিওকে সব বলে দিয়েছো? আরে তুমি পাগল নাকি, তোমার এইসব কথা বলতে পারি? তাহলে ও যে বললো। আরে ও মজা করেছে, এটাও বুঝবো না? আমার সাথে মজা করা? দাঁড়া, তোমাকে দেখাচ্ছি মজা। এই বলেই আমাকে দৌড়ানি দিল। আর ওইদিকে রিমি তো হাসতে হাসতে লুটোপুটি খাবার উপক্রম। হঠাৎ রফিক থেমে গেল আর রিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। হঠাৎ এভাবে তাকানো দেখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হঠাৎ কি হলো? অনেকদিন পর ওকে এভাবে হাসতে দেখলাম। কেন, আগে কি এইভাবে হাসেনি? হাসছে, তবে তবে কি? বাড়ি ছেড়ে চলে আসার পর থেকে আজকে প্রায় 2 বছর পরও এমন হাসলো। কেন? সবসময় বাড়ির সবার কথা ভেবে চুপচাপ থাকতো। তারপর একদিন জানতে পারলো ওর বাবা মা নাকি ওকে ত্যায্য করেছে। তারপর থেকে আরো ভেঙে পড়ে। ও, তো এই ব্যাপার। আর এখন আমি ছাড়া ওর আর কেউ নেই। মিথ্যে কথা কন কেন? সত্যি বলছি, মিথ্যা বলতে যাবো কেন? রিমি কি এই ভাইটা নাই? আর ও আজকে থেকে আমার আরেকটা বোন, ঠিক আছে? তারপর রিমি সহ আমরা সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রফিক ভাইয়ের সাথে ভার্সিটিতে গেলাম। ভাইয়া চলেন ভার্সিটি থেকে ঘুরে যান। আরে না, তুমি যাও, আমার একটা ক্যাব বুক আছে, সেখানে যেতে হবে। আচ্ছা ভাইয়া, আপনি যান তাহলে। তারপর ভাইয়া চলে গেল। আমি প্রিন্সিপালের রুমে চলে গেলাম। সে ইংরেজিতে কথা বলছে আর আমিও প্রতি উত্তরে ইংরেজিতেই বলছি। আপনাদের বোঝার সুবিধার্থে বাংলায় বলছি। আসতে পারি স্যার? আসো। স্যার, আমি নিয়াজ, বাংলাদেশ থেকে এসেছি। স্কলারশিপে? জি স্যার। ও আচ্ছা, এই ফর্মগুলো পূরণ করে কালকে জমা দিয়ে যেও। আচ্ছা স্যার। তারপর স্যারের কাছ থেকে ফর্মটা নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে থেকে রিমি রান্না করছে। কি করো রিমি আপু? আপু বললে কেন? আমি কি তোমার বড়? না তো আপু। আবার আপু? আপু। খবর আছে, দাঁড়াও। বলেই খুনতে নিয়ে দৌড়ানি দিল। আমি এক দৌড়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রিমির কাছে গেলাম। আমি বাসায় ছিলাম তখন ছোট বোনের সাথে ঠিক এই কারণেই ঝগড়া রাখতাম সব সময়ই। কোন কারণে? এই যে আপু বলা নিয়ে। আচ্ছা, আজকে থেকে আমিও ঝগড়া করব, হবে? হবে মানে দৌড়াবে। রিমি এই কথা শুনে জোরে জোরে হেসে দিল। আমিও হেসে দিলাম। তারপর আমি রিমিকে বললাম, একটা শর্ত আছে। কি? আমাকে তুই করে বলতে হবে। তুমি তো আমার বড়, আমি এটা পারবো না। আচ্ছা, পারতে হবে না, তুমি রান্না করো, আমি গেলাম। কি রে, রাগ করেছিস? আমি রাগ করতে পারি বলতো বোন আমার? না, তুই রাগ করতে পারিস? তুই তো কিছুই বুঝিস না। বুঝি নাই তো আমি।
আজকে বিয়ে দিলে কালকে 2 বাচ্চার বাপ হবি, আর কিছুই বুঝিস না। তাহলে বিয়ে দিয়ে দে। এরকম কথা কাটাকাটি চলতেই থাকলো। আর রিমি রান্না করছি, হঠাৎ রফিক ভাই এসে বলল, কি নিয়ে দুইজন ঝগড়া করো? বলো তো, আমি ছোট মানুষ না? কেন, কি হয়েছে? আমার মতো ছোট ছেলেকে বিয়ে দিয়ে দিতে চায়। ওরে বাটপার, তুই নিজেই তো বিয়ে করতে চাইলি। হয়েছে, তোমরা ঝগড়া বন্ধ করো। তারপর রাতের খাবার খেয়ে সবাই মিলে গল্প করতে বসলাম। আচ্ছা, তোমার তো কাহিনী বললে না। কোন কাহিনী? দেশে তোমার সাথে কি হয়েছিল? ও আচ্ছা, শোনেন তাহলে। তারপর তাদের সব খুলে বললাম। আপনারা তো সব জানেনই, আর না জানলে পূর্ববর্তী পর্বগুলো জেনে নিন। তারপর সব বলার শেষে দেখি রিমির চোখে পানি। আমি বললাম, এ কি, কাঁদছিস কেন? এত কষ্টের পরেও তুই নিজেকে এমন হাসি খুশি কিভাবে রেখেছিস? আরে বাদ দে তো। আমাদের কথা শুনে একবার রফিক ভাই আমার দিকে, একবার রিমির দিকে তাকাচ্ছে। আমি ব্যাপারটা খেয়াল করতেই বললাম, আরে আমরা দুজন ভাই বোন না, তাই তুই করেই বলছি, বুঝলেন? ও, এই ব্যাপার। হুম। আচ্ছা, তোমার কলেজের ফর্ম পূরণ করেছো? ও ভুলে গেছি। তারপর ফর্ম পূরণ করতে লাগলাম। প্রায় শেষের দিকে তখন রফিক ভাই আর রিমিকে বললাম, দুজনে এখানে সাইন করুন। কিসের সাইন? অভিভাবকের সাইন। আমরা তো তোমার আপন কেউ না, তাহলে আমাদের অভিভাবক বানাচ্ছ? রক্তের সম্পর্কে থাকলেই আপন হওয়া যায় না। তারপর তারা সাইন করে দিল। আমি কাগজ পুরো শেষ করে রেখে দিলাম। এরপর গিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবেই তাদের সাথেও একটা খুব ভালো সম্পর্ক হয়ে যায়। আমি কলেজে যাওয়া শুরু করলাম, পাশাপাশি একটা পার্ট টাইম জবও করি। অনেকবার চেষ্টা করেছি আবু বকরের সাথে যোগাযোগ করার, কিন্তু পারিনি। একদিন কলেজের ক্যাম্পাসে বসেছিলাম, হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে এসে বলল, আমরা কি বন্ধু হতে পারি? হুম। আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? হুম, আপনি? হুম। আর বন্ধুদের মধ্যে আপনি কি কথা? আচ্ছা, তোর নাম কি? লিমা। আর তোর নাম? নিয়াজ। আমরা তো একই সেকশনে পড়ি। জানি না। জানবি কোথা থেকে? তুই তো আসিস, এসে ক্লাস করে আবার বাসায় চলে যাস। হুম। তুই কই থাকিস? এক ভাইয়ের বাসায়। ও, আমি একাই প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছি। আর তুই? তো ভাবনেস? আমার রক্তেই ভাব বিদ্যমান। হয়েছে, ক্লাসের সময় হয়ে গেছে, চল। চল তাহলে। তারপর আমি আর রিমা ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে আমি আর দাঁড়ালাম না, বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি রিমি বসে টিভি দেখছে। কিরে, সারাদিন শুধু টিভি দেখা? কাজগুলো কি তোর বউ এসে করে দেয়? একটা বউ এনে দে তাহলে, কতগুলো সিঙ্গেল থাকবো বলতো? ছোট বোনকে এসব বলতে লজ্জা লাগে না? লজ্জা কিসের, বোনকেই তো বলছি। দাঁড়া, রফিক আসুক, আজকে তোর খবর আছে। ভালোই হবে। কেন? বিয়ে করাই দিবে। এমন সময় রফিক ভাই কোথা থেকে যেন এসে বলল, সারাদিন খালি বিয়ে বিয়ে করো কেন? তুমি কখন এলে? যখন তুমি বিয়ে করতে চাইলে তখন। ও, তা মরিয়মকে ডাকবো নাকি? খুঁজে আনতে পারলে তো ভালোই হতো। হয়েছে, এই 3 বছর ভালো করে পড়ালেখা করো, তারপর ওর কথা চিন্তা করো। হুম। তারপর আরো কিছুক্ষণ কথা বলে খাবার খেয়ে নিলাম। এভাবেই দিন কাটতে লাগলো। 1 মাস পর আজকে এখানে প্রথম বেতন পেলাম। খুব খুশি খুশি লাগছে, জীবনের প্রথম ইনকাম। যদিও মরিয়মকে পড়ানোর জন্য আঙ্কেল টাকা দিত, সেটা দিত আমার দরকারের জন্য। আঙ্কেল জানতো আমাকে শুধু শুধু টাকা দিলে নিতাম না, তাই ওকে পড়ানোর উছিলা দিয়ে টাকা দিত। বেতন পেয়ে মার্কেটে চলে গেলাম। সেখানে গিয়ে একটা বাংলাদেশি কাপড়ের দোকানে গেলাম। গিয়ে, ভাই একটা শাড়ি দেখান তো। কার জন্য? বোনের জন্য। আচ্ছা, দেখাচ্ছি। তারপর একটা শাড়ি চয়েস করলাম, এই শাড়িটা দিন। আর এর সাথে ম্যাচ করা একটা পাঞ্জাবি দেখেন। তারপর একটা পাঞ্জাবি সিলেক্ট করে প্যাক করে দিতে বললাম। এরপর বাসায় চলে এলাম। বাসায় এসে দেখলাম রকিব ভাইও আছে, দুজনেই আসো। দেখি, যাক ভালোই হলো। কেন? আমি তাদের হাতে শাড়ি আর পাঞ্জাবির প্যাকেট দিয়ে বললাম, এটা তোমাদের জন্য। কি এটা? শাড়ি আর পাঞ্জাবি। হঠাৎ এগুলো কেন? আজকে প্রথম বেতন পেলাম, তা দিয়ে তোমাদের জন্য আনলাম। এসবের কি দরকার ছিল? সামনে তো তোমার টাকার প্রয়োজন হবে। একবারই তো। আচ্ছা, দে তাহলে। তারপর আমি ওর হাত দিয়ে দিলাম এবং পকেটে হাত দিয়ে বেতনের টাকা রিমির হাতে দিয়ে বললাম, এনে টাকাটা রাখ। আমি নিয়ে কি করব? তোর কাছেই থাক। বাড়িতে থাকলে আমি আমার মায়ের কাছে টাকাটা দিতাম, কিন্তু এখানে তো আমার মা নেই, এই জন্য তোর কাছেই রাখ। তোর কাজে ব্যবহার করিস, রাখ তোর কাছে। আমার কাছে থাকলে খরচ করে ফেলবো, এর চেয়ে ভালো তোর কাছেই রাখ, যখন লাগবে চেয়ে নেবো। রিম তখন রফিক ভাইয়ের দিকে তাকালো। তিনি চোখ দিয়ে সান্ত্বনার সূচক দৃষ্টিতে বললেন। রিমি তখন টাকাটা নিল। এভাবেই কেটে গেল আরো 2.5 বছর। প্রতি মাসের বেতন রিমির কাছে দিই, সে জমিয়ে রাখে, প্রয়োজন হলে আমাকে দেয়।
আমার নিজের বোনই হয়ে গেছে প্রায় এখন। সুমাইয়াকে আমি যেমন ভালোবাসতাম, রিমিকেও ঠিক এরকমই ভালোবাসি। সকালে মুখ চোখ নরম কিছু সোয়া পেতেই ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি রাফি আমার চোখে মুখে ছোট ছোট হাত দিয়ে খামচি দিচ্ছে আর খেলা করছে। সকাল সকাল তোমার আম্মু আমার কাছে দিয়ে চলে গেছে, আর তুমিও মামা আমাকে সকালে ঘুম থেকে তুলে ফেললে। এই বলে রাফিকে কোলে নিয়ে বারান্দায় চলে গেলাম। কিছু বুঝলেন না তো? আচ্ছা বুঝিয়ে বলি। রাফি হলো রিমি আর রফিক ভাইয়ের ছেলে। ওর বয়স প্রায় 2 বছরের একটু বেশি। আমাকে ঘুম থেকে রিমি ওঠাতে না পারলে রাফিকে খাটে দিয়ে চলে যায়। আর ভাগিনাটাও মামার ঘুম সহ্যই করতে পারে না। রিমি যেখানে ঘন্টার পর ঘন্টা ডেকে আমাকে তুলতে পারে না, সেখানে আমার এই ভাগিনাটা মাত্র 10 মিনিটে আমাকে তুলে ফেলে। এরপর ওকে নিয়ে রিমির কাছে গেলাম। কিরে রফিক ভাই চলে গেছে? হুম। ও আচ্ছা, ওখানে আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা দে, এই যে আব্বু, আসো আমার কোলে। কিন্তু রাফি তো রিমির কোলেই যাচ্ছে না, আমাকে শক্ত করে ধরে রেখেছে। জোর করে নিতে গেলে কান্না শুরু করে। এই আর নতুন কিছু না, আমার কোলে একবার আসলে ঘুমানোর আগে কারো কোলে সে যাবে না। তারপর ওকে ঘুম পাড়িয়ে রিমির কাছে দিলাম। এরপর ফ্রেশ হয়ে আমি আর রিমিকে একসাথে নাস্তা করে ভার্সিটি চলে গেলাম। আজকে রেজাল্ট দেবে, ভার্সিটির লাইফও শেষ। রেজাল্ট দেখলাম খুব ভালোই হয়েছে। হঠাৎ কোথা থেকে লিমা এসে বলল, একটা কথা বলবো? বল। না করছে কে? ওইদিকে চল। আচ্ছা চল। আসলে আমি না তোকে অনেক ভালোবেসে ফেলেছি। তারপর আমি যেটা বললাম তা লিমা কখনো কল্পনা করেনি। আমি লিমাকে বললাম, আমার পক্ষে কখনো এটা সম্ভব নয়। কেন? আমি একজনকে প্রায় 3 বছরের বেশি সময় ধরে ভালোবাসি। সেও কি তোকে ভালোবাসে? হুম। বিয়ে করবি কবে? দেশে ফিরে। কখনো তো বলিসনি। প্রয়োজন মনে করিনি। ও। আমার কথা শোন। বল। মন খারাপ করিস না, আমার সাথে এতদিন ধরে বন্ধুত্ব ভালো একটা সম্পর্ক থেকে আবেগপ্রবণ হয়ে গেছিস তুই। তুই দেখিস আমার থেকে আরো ভালো ছেলে পাবি। হুম। ভালো থাকিস। হুম। বাই। তারপর বাসায় চলে এলাম। বাসায় এসে রিমির সাথে কিছুক্ষণ কথা বলে রাফিকে নিয়ে খেলা করছিলাম। এমন সময় একটা কল এলো রিমির ফোনে। রিমি ফোন হাতে নিয়ে বলল, হ্যালো। ওপাশ থেকে কে যেন কি বললো, সাথে সাথে রিমির হাত থেকে ফোনটা পড়ে গেল। আর সে একবারে চুপ হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইলো। আমি তাড়াতাড়ি ওর কাছে গিয়ে, কিরে কি হয়েছে, কে ফোন দিয়েছিল? রিমি কোনো কথা বলছে না, একবারে চুপ হয়ে গেছে। কি হয়েছে বোন আমার, বল। কান্না করতে করতে বলল, তোর ভাই অ্যাক্সিডেন্ট করেছে। এই বলে অজ্ঞান হয়ে গেল। আমি তাড়াতাড়ি ওকে ধরে ফেললাম। তারপর যে নাম্বার থেকে কল এসেছিল ওই নাম্বারে কল দিলাম। হ্যালো, কে বলছেন? জি আমি হসপিটাল থেকে বলছি। কি হয়েছে? একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, তার ফোন থেকে নাম্বারটা পেলাম। লোকটার অবস্থা কেমন এখন? খুবই খারাপ, আপনারা তাড়াতাড়ি আসুন। আমি ফোনটা রেখে দিলাম। তারপর তাড়াতাড়ি করে রিমিকে আর রাফিকে নিয়ে হাসপাতালে গেলাম। গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম, অ্যাক্সিডেন্ট হয়ে এসেছে, রোগীর কেবিন কোন দিকে? ওই দিকে 207 নম্বর কেবিন। আচ্ছা ধন্যবাদ। তারপর রিমি আর আমি কেবিনে গেলাম। গিয়ে দেখি ডাক্তাররা তাকে চিকিৎসা দিচ্ছে। রিমি তো ভাইয়ের অবস্থা দেখে আবারও অজ্ঞান হয়ে গেল। তাই তাকে একটা কেবিনে ভর্তি করে দিলাম। তারপর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, আমার ভাইয়ের কি অবস্থা? ওনার অবস্থা খুবই খারাপ, জানি না বাঁচাতে পারবো কিনা। ডাক্তার, যত টাকা লাগে দিব, দয়া করে ভাইটাকে বাঁচিয়ে দিন। এখানে টাকার বিষয় নয়, এটা সরকারি ফান্ড থেকেই যাচ্ছে। তবে ওনার যা অবস্থা, আর বেশিক্ষণ হয়তো বাঁচবে না, আর রোগী আপনাকে ডাকছে। তারপর আমি রফিক ভাইয়ের কাছে গেলাম। গিয়ে দেখি পুরো শরীর ব্যান্ডেজ করা, স্যালাইন লাগানো, আরো মেশিনপত্র লাগানো। আমি গিয়ে রফিক ভাইয়ের পাশে বসলাম। রফিক ভাই আস্তে আস্তে আমার হাতটা ধরে বলল, আমার একটা কথা রাখবে? কান্না জড়িত কণ্ঠে বললাম, রাখবো। কি তুমি শুধু আমাকে হুকুম করো। তোর এই বোনটাকে দেখে রাখিস, আমি ছাড়া ওর এই পৃথিবীতে আর কেউ নেই। আর এখন এই আমিটাও চলে যাচ্ছি। কাঁদতে কাঁদতে বললাম, তোমার কিচ্ছু হবে না, দেখো আল্লাহ তোমাকে ঠিক সুস্থ করে দেবে। কাঁদিস না, তুই যদি এমন ভেঙে পড়িস রিমিকে সামলাবে কে বলতো? ভাইয়া, কথা দে তুই ওকে কখনো কষ্ট পেতে দিবি না। কথা দিলাম। ভালো থাকিস। এই বলে রফিক ভাই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এরপরে শুরু হলো আমার জীবনের নতুন এক যুদ্ধ। অনেক কষ্টে রিমিকে সামলাতে পারি। সব সময় কান্না করতো, ঠিকমতো খেত না, সারাদিন ঘরের এক কোণে গিয়ে বসে থাকতো। পরে লিমাকে বলে দুজন মিলে রিমিকে একটু স্বাভাবিক করি। এরপর রিমির এখানে থাকলে মন ভালো থাকবে এই ভেবে দেশে আসার সিদ্ধান্ত নেই। আমার লেখাপড়াও শেষ, তাই রিমিকে নিয়ে দেশে চলে আসি। দেশে এসে প্রথমে আবু বকরদের বাসায় যাই। কলিং বেল চাপতেই একজন লোক বেরিয়ে এলো। আপনি কে? আমি কে মানে? আমার বাসায় এসে আমাকে বলছো আমি কে? এটা আফজাল সাহেবের বাড়ি না? ছিল, তবে গত বছর বাড়িটি আমার কাছে বিক্রি করে দিয়েছি। কই গেছে কিছু বলতে পারেন?
না তো। ও আচ্ছা। তারপর রিমিকে নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নেই। সেদিন রেস্ট নিয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করি, কোথাও পাইনি। তারপর তোদের কলেজে গিয়ে খোঁজ নেই, কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হয়নি। তারপর আজকে দুপুরে তোকে পেলাম, সব কথা বলা শেষ, দেখি সবার চোখে পানি। আমি তখন বললাম, আপনারা কাঁদছেন কেন? মেয়েটার প্রতি অনেক খারাপ লাগছে। ও আন্টি, একটা কাজ করবেন, তুমি রিমিকে একটু সবসময় হাসি খুশি রাখতে পারবেন? আজকে থেকে ও আমার মেয়ে। তারপর কথা বলে আন্টিকে বলে মরিয়মের রুমে এলাম। এসে দেখি মেয়েটার মুখ একেবারে শুকিয়ে গেছে। আগে কত সুন্দর ছিল, আর এখন চেহারার কি হাল করছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। যে মেয়েটা আগে এক মুহূর্ত চুল এলোমেলো দেখতে পারতো না, সেই মেয়েটার চুল পুরাই এলোমেলো করে রেখেছে। তারপর মরিয়মের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে রিমির রুমে চলে গেলাম। রিমিও ঘুমিয়ে পড়ছে রাফির সাথে, অনেক ক্লান্ত ছিল তো। এরপর আবু বকরের রুমে গেলাম। রুমে গিয়ে দেখি আবু বকর এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে সামনে যেতেই ও ফোন লুকিয়ে ফেললো। কি রে, তুই লুকালে? কই কিছু না তো। ও, আমি পর হয়ে গেছি তার মানে। আচ্ছা দেখ। দেখি একটা মেয়ের ছবি। কিরে, তুই এই মেয়ের ছবি পেলি কোথায়? তুই চিনিস? যা বলেছি তাই বল আগে। আচ্ছা বলছি, তুই বিদেশ চলে যাবার পর মরিয়মের সব খবর তো জানিসই, আর আমি যে একটা চাকরি নিয়েছি সেটাও তো জানিস। হুম। একদিন অফিসের কাজে চট্টগ্রামে যাই। সেখানে গিয়ে অফিস শেষে হোটেল ফিরছিলাম। তখন হঠাৎ মেয়েটিকে তার বান্ধবীদের সাথে সমুদ্রের ওইদিকে যেতে দেখি, আর মেয়েটার হাসি মাখা মুখটারই প্রেমে পড়ে যাই। তাহলে ছবি পেলি কই? মেয়েটার অজান্তেই তুলছিলাম। মেয়েটার সব খোঁজ খবরও নিয়েছিলাম, তবে কিছু বলিনি, কারণ মেয়েটা বড়লোক ঘরের মেয়ে, আর আমাদের আগে অবস্থা থাকলে বলতাম। কালকে আমাদের বাড়িতে যাব। ও ও কি, তুইও যাবি? আমি যাব না, অফিসে যেতে হবে। আজকে অফিসে রিজাইন দিয়ে আসবি। তাহলে করব কি? আমি বলেছিলাম না, কানাডায় যখন ছিলাম তখন ওখানে একটা জব করতাম। হুম। ওই কোম্পানি বাংলাদেশে তাদের একটা শাখা খুলবে, আর কোম্পানির সকল দায়িত্ব আমাকে দিয়েছে। সেখানেই কাজ করবি তুই। আচ্ছা। তারপর দুই বন্ধু আরো কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কিছুর আঘাতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে মরিয়ম হাতে বেত নিয়ে আমাকে মারছে। আমি তো এক লাফে খাটার অন্য পাশে। আমি অন্য পাশে যেতেই আবু বকর খাট থেকে পড়ে গেল। কিরে, ফেলে দিলি কেন? দেখ তোর বোন কিভাবে আমাকে পেটাচ্ছে। কিরে, ওকে মারছিস কেন? চুপচাপ ভাইয়া, তুই রুম থেকে বেরিয়ে যা। আবু বকর ভয়ে রুম থেকে বেরিয়ে গেল, আর মরিয়ম গিয়ে দরজা লাগিয়ে দিল। ভয়ে ভয়ে বললাম, এ কি দরজা লাগাও কেন? তোকে পেটাবো দেখে। মানে তুমি আমাকে তুই করে বলছো? না, তোকে আদর করব। ও লাঠি নিয়ে এগিয়ে আসা দেখে ভয়ে ঢোক গেলছি। হঠাৎ আমার কাছে এসে লাঠিটা ফেলে দিয়ে আমাকে জোরে ধরে বলল, আমাকে ছেড়ে খুব ভালো আছিলি তুই, তাই না? বলেই কেঁদে দিল। তোমাকে সারা আমার থাকতে ভীষণ খারাপ লাগতো, কিন্তু আমি তো চাইলেই আর আসতে পারতাম না। জানি জানি, কতটা মিস করেছো। তা তোমার এই অবস্থা করছো কেন? এখন আবার ভালো হয়ে যাব। হয়েছে, আর ঢং করতে হবে না। আমি ঢং করি? আরে মজা করলাম। আচ্ছা, ওই মেয়েটাকে? তারপর আমি ওকে ছাড়িয়ে বিছানায় বসলাম। মরিয়মও আমার সাথে বসলো। তারপর আমি সব বলা শুরু করলাম। ওইদিকে আন্টি আর এমনি বসে গল্প করছে। রাফি আন্টির কোলে বসে খেলছে। তখনই আবু বকর হাত ধরে ফু দিতে দিতে আসছে। কিরে, হাতে কি হয়েছে? আমার তেমন কিছুই হয়নি, তবে নিয়াজের খবর আছে। কেন? তোমার মেয়ে ছাদ থেকে লাঠি এনে ওকে পেটাচ্ছে। কি বলিস? চল তো। থাক, ওরা একটু একা থাক। কি খবর আপু? রিমি একটু অবাক হয়ে পেছনে তাকালো। আরে আমি তোকেই বলছি। জি ভালো, আপনারা? নিয়াজ ভাই লাগে, আর আমি ভাইসে আইছি। ও, তো তুই কেমন আছিস? ভালো। মামা কোলে আসো। রাফিকে কোলে নিতে রাফি আবু বকরের কোলে কাম সেরে ফেললো। এই ভয়ে আমি বাবু কোলে নিতে চাই না। তারপর আবু বকর রুমে চলে গেল। অন্যদিকে আন্টি আর রিমি হাসতে শুরু করে দিল। রিমি তখনও হাসছিল, আর আন্টি রান্নাঘরে গেল। আমি কথা বলার শেষে দেখি মরিয়ম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি দেখো? রিমির কাছে যাই, চলো। আচ্ছা চলো। তারপর আমি আর মরিয়ম রিমির কাছে গিয়ে দেখি রিমি হাসছে। এটা দেখে আমি রিমির দিকে তাকিয়ে আছি। তখন মরিয়ম বলল, কি হয়েছে, কি দেখছো? আমি রিমির দিকে তাকিয়ে বললাম, অনেকদিন পর মেয়েটাকে হাসতে দেখলাম। ও। তারপর এভাবে হাসি মজার মধ্য দিয়ে এই দিনটা কেটে গেল। রিমি এবং মরিয়মও খুব ভাব জমিয়ে ফেলছে। পরের দিন আমি, রিমি এবং আবু বকর আর মরিয়ম আমাদের বাড়িতে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল দিতেই সুমাইয়া দরজা খুলে দিল। দরজা খুলে আমাকে দেখেই ভাইয়া বলে জোরে ধরলো, কেমন আছিস? যেমন রেখে গেছিলে। ও, এতদিন পরে মনে পড়লো। বাইরেই দাঁড় করে রাখবি নাকি ভেতরেও আসতে দিবি?
ও ভেতরে আয়। আমি ভেতরে যেতেই দেখি আম্মু ঘর থেকে বলছে, কে এসেছে রে সুমাইয়া? ভাইয়া এসেছে আম্মু। বলতে দেরি আম্মু এক দৌড়ে আমার কাছে চলে এলো। সে কান্না করতে করতে বলল, চলে গিয়ে তো ভালোই আছিলি, তাই না? ভালো থাকলে আসতাম নাকি? হুম, তা তো দেখতেই পারছি। কতটা শুকিয়ে গিয়েছিস। মায়েদের এই এক সমস্যা, অনেকদিন পর দেখা হলেই মোটা হলেও বলবে শুকিয়ে গেছিস। আসলে এটা তাদের ভালোবাসা। অনেকদিন নিজ হাতে রান্না করে খাওয়াই না, দেখে না, তাই এমনটা বলে। তারপর আম্মুকে বললাম, কতক্ষণ আর আমার সাথে ওদেরও দাঁড় করে রাখবে বলো তো? ওরা কারা? আচ্ছা পরিচয় করে দিই, ও হচ্ছে আমার আবু বকর, আমার বেস্ট ফ্রেন্ড। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। ও হচ্ছে তোমার আরেকটা মেয়ে, আমার আরেকটা বোন, আর ওর কোলে ওটা আমার ভাগিনা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিস নিয়াজ? ওহ, দুঃখিত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আর ও হচ্ছে মরিয়ম, আবু বকরের ছোট বোন। মরিয়ম গিয়ে আমার পা ছুঁয়ে সালাম করলো আর বলল, কেমন আছেন আন্টি? ভালো মা, তুমি কেমন আছো? জি আন্টি, ভালো। তারপর আমি তাদের আম্মুর কাছ থেকে নিয়ে রুমে দেখিয়ে দিলাম। আম্মু আব্বুর কাছে গেলাম। আম্মু আমার কাছে এসে বলল, কিরে, ওদের তো ঠিক চিনলাম না। আর ওই মেয়েটা তোর বোন মানে? তারপর আমার বাসা থেকে যাওয়া থেকে শুরু করে এখানে আসা, ওদের সাথে পরিচয় যাবতীয় সবকিছু খুলে বললাম। তবে মরিয়মের কথা এখনো বলিনি। সুমাইয়াও পাশে থেকে সব শুনছিল। আহারে, মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। রিমি কি আবারও কোথাও যাবে নাকি? কেন? ও কোনো জায়গায় যাওয়ার কথা বললে তোর পা ভাঙবো, সাথে রিমিরও পা ভাঙবো। রিমি আজকে থেকে আমার মেয়ে। তুমি ঠিকই বলেছো। আচ্ছা বাদ দে বাবা, আমাদের তুই মাফ করে দিস। কিসের জন্য? এই যে তোকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিলাম। আরে ধুর, আমি রাগ করে থাকলে আসতাম নাকি? আর বের করে দিয়ে ভালোই করেছো, নাহলে আমি আজ এই পর্যায়ে আসতে পারতাম নাকি? আচ্ছা, গিয়ে ফ্রেশ হয়ে সবাইকে ডেকে আন, খাবার খাবি। আচ্ছা। তারপর আমি আমার রুমে চলে গেলাম। আমার পিছে পিছে সুমাইয়াও এলো। সরি রে। কেন? এই যে তোর জন্য কিছুই আনতে পারিনি। কে বলেছে কিছু আনেনি? মানে? আমার জন্য তো দুইটা জিনিস এনেছে। কি? একটা হলো বোন, আরেকটা? কিউট একটা ভাবি। আমি বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে বললাম, কি বলিস সব? সত্যি বলবে নাকি আম্মুকে বলবো মরিয়ম ভাবির কথা? বলিস না, কিন্তু তুই বুঝলি কিভাবে? তোমার দিকে একটু পরপর যেভাবে তাকাচ্ছিল আর ব্যবহার দেখেই বুঝলাম। তুই তো ভালোই চালাক হয়েছিস। দেখতে হবে না মনটা কার? তবে রে। তারপর কিছুক্ষণ মারামারি করার পর ওকে বললাম, যা তুই গিয়ে মরিয়ম আর রেমিকে নিয়ে খেতে যা। আচ্ছা। তারপর আমি ফ্রেশ হয়ে আবু বকরের কাছে গেলাম। কিরে, কি করিস? ক্যালকুলেশন করি। কিসের? সুমায়া তোর বোন? আরে শালা 2 টাকার ডিটেকটিভ, ওর খবর নিয়েছিস ভালো কথা। ওর যে একটা ভাই আছে, সেই খবর কি আমি নেব? খবরদার, 2 টাকার ডিটেকটিভ বলবি না। তো কি বলবো তোকে? হ্যাঁ, দাঁড়া তোকে দেখাচ্ছি। এই বলে যে আমার দিকে আসতে যাবে অমনি আমি ওকে বলি, আমার পিছে লাগলে কিন্তু। ভুলে যাস না আমার বোনকে কিন্তু তুই ভালোবাসিস। তো কি হয়েছে, তোর বোনও কিন্তু আমাকে ভালোবাসে, আর আমার বোন কিন্তু তোকে ভালোবাসে না। বলে একটা শয়তানি হাসি দিলাম। আবু বকর অসহায় ফেস করে বলল, তুই যা বলবি করব। এই তো লাইনে আইছো তুমি। তারপর আমরা সবাই গিয়ে খাবার খেতে চলে গেলাম। খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ওই দিন আর কারোর সাথে কথা হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে কে যেন ডাক দিচ্ছে। আমি চোখ খুলে তাকাতেই লাফ দিয়ে উঠে যাই। তুমি এত সকালে আমার রুমে কি করো? এটা তো আমারও রুম। তোমার রুম মানে কি? বারে, তোমার রুম মানে আমার রুম। আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি। আর তাছাড়াও আম্মু আব্বু কেউ তোমাকে এত সকালে আমার রুমে দেখলে কি ভাববে বলো তো? কি ভাববে তাই? আমি আমার বরের সাথে আছি। আমার তো রীতিমতো শরীর কাঁপছে। এখন যদি কেউ চলে আসে তাহলে তো আমার খবর আছে। ওইদিকে রিমি আর আম্মু গল্প করছে। আচ্ছা মা, ওর বয়স কত? জি আন্টি, 2.5 বছর। আমাকে আন্টি বললে কেন? মা বলবে, ঠিক আছে? আর শরীরের একই অবস্থা, একেবারে শুকিয়ে গেছো। রিমির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বোকা মেয়ে, আমি কাদার কি বললাম? অনেক বছর পর আমাকে কেউ মায়ের ভালোবাসা ফিরিয়ে দিল। এই বলে আম্মুকে জড়িয়ে ধরলো। তারপর আম্মু রিমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আজকে থেকে
আমি তোর মা, কেমন? হুম। তা মরিয়ম কই? ও তো বললো নিয়াজের সাথে নাকি কি কথা আছে। ওর সাথে আবার কিসের কথা, তাও আবার এত সকালে? কিছু বলেনি নিয়াজ তোমাকে? মানে? কিছু না। সত্যি বল বলছি। না মানে মানে না বলে তাড়াতাড়ি বল তো। মরিয়ম ও নিয়াজ ওরা দুজন দুজনকে ভালোবাসে। কি বললি? আম্মু। আচ্ছা, মরিয়মের বাবা মার ফোন নাম্বার আছে তোর কাছে? আম্মু। আচ্ছা, মরিয়মের বাবা মাকে আসতে বল কালকে, কেমন? আচ্ছা আম্মু। এরপর রিমি মরিয়মের আম্মুকে কল দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রিমি মামুনি? জি আন্টি, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কালকে আসতে পারবেন? কোথায়? নিয়াজদের বাসায়। হঠাৎ? নিয়াজের আম্মু আসতে বলছে। আচ্ছা আসবো, তুমি ঠিকানাটা পাঠিয়ে দাও। আচ্ছা আন্টি। তারপর রিমির ঠিকানা পাঠিয়ে দিল। অন্যদিকে আম্মু এসে আমাদের দরজায় টোকা দিল। আমি আর মরিয়ম তখন বসে গল্প করছিলাম। হঠাৎ দরজায় চেনা কণ্ঠে টোকা পড়তেই আর বুঝতে দেরি হলো না যে আম্মু এসেছে। তোমাকে আগেই বলছিলাম, আম্মু এত সকালে তোমাকে আমার রুমে দেখলে কি ভাববে বলো তো? কি আর ভাবে, ছেলের বউ তার ছেলের সাথে আছে, এত ভাবাভাবির কি আছে? আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি। তাতে কি হবে তো? এই বলেই গিয়ে দরজা খুলে দিল। আমি তো মনে করেছিলাম আম্মু মরিয়মকে দেখে অন্য কিছু ভাববে। এই কি, আম্মু তো পুরো স্বাভাবিক আছে। মরিয়ম, রিমি তোমাকে ডাকছে, দেখো তো কেন ডাকছে। জি আম্মু। ও সরি আন্টি, বলেই জিও ভাই কামড় দিলাম। সমস্যা নেই, আম্মু বলেই ডাকতে পারো। আমি তো রীতিমতো অবাকের চরম পর্যায়ে চলে গিয়েছি। একটু পরে মরিয়ম চলে যেতেই আম্মু আমার সামনে এসে বিছানায় বসলো। আমি তো ঢোক গেলছি। তুই কি মরিয়মকে ভালোবাসিস? না মানে মানে সত্যি করে বলতে বলছি। হ্যাঁ। কি বললি? তোর এত বড় সাহস, আমাদের না জানিয়ে তুই! ছি! আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আম্মু ফিক করে হেসে দিয়ে বলল, পাগল ছেলে আমার, আমাকে বললে কি আমি না করতাম নাকি? আমি গিয়ে আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। মরিয়ম মেয়েটাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছিল। আমি তোকে বলতেই যাচ্ছিলাম ওর সাথে তোর বিয়ের কথা। ওকে তোমার পছন্দ হয়েছে? ভালো কথা। কালকে মরিয়মের বাবা মা আসছে। কেন? কেন মানে? তোদের বিয়ের কথা বলতে। এভাবে আরো কিছুক্ষণ গল্প করার পরে আম্মু চলে গেল। আমি শুয়ে আছি চোখ বন্ধ করে। হঠাৎ মাথায় কারো স্পর্শ পেলাম হাতের। তাকে দেখে সুমাইয়া। কিরে তুই? কেন, আসতে পারি না নাকি? না তা না, হঠাৎ তোর এত দরদ আমার জন্য উপড়ে পড়ছে কেন? যাও, তোমার সাথে আর কথাই বলবো না। বলিস না। বাঁকা হেসে বললাম, আচ্ছা ভাইয়া, তোমার ওই বন্ধুটা কই? ওকে দিয়ে তোর কি কাজ? না, এমনি জিজ্ঞেস করছি আর কি। ভালোবেসে টেসে ফেলছিস নাকি? কে যে বলো না ভাইয়া। তাহলে লজ্জা পাচ্ছিস কেন? কই? আমার কাছে না লুকিয়ে সত্যিটা বলে ফেলতো। না মানে আমি আসলে তোমার এই বন্ধুটাকে ভালোবেসে ফেলেছি। কবে থেকে? কয়েক মাস আগে তোমার বন্ধু এইখানে এসেছিল, আর তখন থেকেই। বলছিস ওকে? না। কেন? তোকে না জানিয়ে কিছু করেছি আমি? ভালো। তারপর আরো কিছুক্ষণ গল্প করলাম। তারপর উঠে ফ্রিজ হয়ে সবাই গিয়ে নাস্তা করে নিলাম। এরপর আবু বকরকে নিয়ে বাইরে গেলাম আমাদের সেই পুরনো আড্ডাখানায়। গিয়ে রাতুল, রাফি আর ফাহিমকে কল দিলাম। সবাই এলো। ওদের সাথে আবু বকরের পরিচয় করে দিলাম। ভালোই বন্ধুত্ব গড়ে উঠছে ওদের মধ্যেও। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে দুপুরে বাসায় এলাম। বাসায় এসে গোসল সেরে দুপুরে খাওয়া দাওয়া করলাম। এরপর রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছি। হঠাৎ পাশে কারো উপস্থিতি পেয়ে তাকিয়ে দেখি মরিয়ম। ওকে দেখা মাত্র আমি লাফ দিয়ে নিচে পড়ে যাই। আর ওকে উদ্দেশ্য করে বলি, আবার তুমি এখানে? কেন, কোনো সমস্যা? অনেক সমস্যা, তুমি প্লিজ এখান থেকে যাও। যাব না। আচ্ছা যেও না, আমি চলে গেলাম। এই না না, তুমি ঘুমাও, আমি গেলাম। তারপর মরিয়ম চলে গেল। এভাবে দিনটা কেটে গেল। পরের দিন মরিয়মের বাবা মা আর আমার বাবা মা মিলে আমার বিয়ের পরের মাসের 1 তারিখে ঠিক করলো। মরিয়ম দেখে খুব খুশি। আমি তখন আম্মু ও আবুকে সাইড এনে বললাম, আবু বকরকে তোমাদের কেমন লাগে? ভালোই তো, নম্রভদ্র। কেন? আবু বকর ও সুমাইয়ার বিয়েটাও ঠিক করো। ওরা কি এখন রাজি হবে? দেখোই না। তারপর গিয়ে ওদের মতামত নিয়ে ওদেরও বিয়ে একই দিনে ঠিক করা হলো। আবু বকর আর সুমাইয়াও খুব খুশি দেখা যাচ্ছে। বিকেলবেলা আঙ্কেল আন্টি ও মরিয়ম চলে গেল।
আবু বকরও চলে যেতে চাইলো, আমি যেতে দেইনি, কারণ নতুন অফিস শুরু করতে হবে আর আবু বকরকে এবং রাকিবকে আমার সাথে রাখবো। 3 বন্ধু একসাথে থাকলে কাজগুলো সাহস পাবো। আমরা অফিস শুরু করি। প্রথম দিক দিয়ে অনেক বাধার সম্মুখীন হই, কিন্তু পরে আস্তে আস্তে নামকরা প্রতিষ্ঠান হতে শুরু করে। কানাডার মেইন হেডকোয়ার্টারের লোকজনও আমাদের ওপর খুব খুশি। অন্যদিকে আমার আর মরিয়মের প্রতিদিন মোবাইলে কথা হয়। প্রতিদিনের মতো আজকেও বসে কাজ করছি। এমন সময় মোবাইলে বউ লেখাটা ভেসে উঠলো। আমি কল রিসিভ করলাম। ওপাশ থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করছো? এই তো বসে কাজ করছি। তুমি? বসে বসে তোমার কথা ভাবছি। হয়েছে, আর পাম দিতে হবে না। আচ্ছা, যেই জন্য কল দেওয়া, আমাদের তো আর বিয়ের মাত্র 7 দিন বাকি, কেনাকাটা করবে না? কবে করবে বলো? কালকে। চলে আসো আঙ্কেল আন্টিকে নিয়ে। আচ্ছা, কালকে দেখা হচ্ছে, ভালো থেকো। আচ্ছা। এরপর কলটা কেটে দিলাম এবং অফিসের কাজে মন দিলাম। হঠাৎ রাকিবের আগমন। কে, কিছু বলবি? খোঁজ খবর নিতে আসছিলাম। ও, থাক, আমি গেলাম। খোঁজ খবর না নিয়ে চলে যাচ্ছিস? যার খোঁজ নেওয়া সে তো নিয়েই নিচ্ছে। কার কথা বলছিস? ভাবির কথা বলছি। কেন, তোর জ্বলে নাকি? জ্বলবে কেন? আমার সময় হলে আমিও করব। তাই কাজের কি খবর? ওইদিকে সব শেষ, বিকেলে মিটিংয়ে যেতে হবে। তুই যা। কোম্পানি ম্যানেজার তুই আর আমি যাব। আমার যা অবদান আছে এই অফিসে তোদেরও আছে। তুই তো কোম্পানিটাকে উপরে তুললি। তোরা না থাকলে কি তা সম্ভব হতো? হয়েছে, বাদ দে, তোর সাথে আমি কথাই পারবো না। তারপর আরো কিছুক্ষণ কথা বলে কাজ শেষ করে রাতে বাসায় ফেরাম। সবার সাথে গল্প গুজব করে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন মরিয়ম ও আঙ্কেল আন্টি চলে আসলো। দুপুরে খাবার খেয়ে আমি, রিমি, মরিয়ম, আবু বকর, সুমাইয়া, রাকিব সবাই মিলে মার্কেটে যাচ্ছি। হঠাৎ রিমি বলে উঠলো, ভাইয়া চল না ফুচকা খাবো। ওর ইশারাতে সুমাইয়া ও মরিয়ম ওইদিকে তাকিয়ে দেখে ফুচকার দোকান। তার সাথে সাথে 3 জন মিলে ফুচকা খাওয়ার জন্য বায়না শুরু করে। কি আর করার, ফুচকা তো খাওয়াতেই হবে, না হলে খবর আছে। এরপর আমরা গাড়িটা দোকান থেকে একটু দূরে থামিয়ে হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি। রাফি আমার কোলে, সবাই হাঁটছি। রাফির সাথে খেলা করছি ওকে কোলে নিয়ে। এমন সময় কে যেন আমাকে পাশেই ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি টাল সামলাতে না পেরে পড়ে গেলাম। তারপর ব্যাপারটা বুঝতে পারে তাড়াতাড়ি রাফিকে কোলে নিলাম এবং সামনে তাকে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সামনে তাকে দেখি রিমি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি তাড়াতাড়ি রাফিকে মরিয়মের কোলে দিয়ে রিমির কাছে দৌড়ে গেলাম। ওর মাথা কোলে দিয়ে দেখি ওর মাথা থেকে অনবরত রক্ত পড়ছে। আমি এটা থেকে কান্না করে দিলাম। এমন সময় রাকিব বলে উঠলো, দোস্ত, কান্না না করে তাড়াতাড়ি রিমিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক বলছিস। তারপর রাকিব রিমিকে কোলে তুলে নিল আর পাশে একটা বড় হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার, আমার বোনকে এক্ষুনি চিকিৎসা দিন। কি হয়েছে ওনার? আপনার জ্বালা লাগবে না, আগে তাড়াতাড়ি ওর চিকিৎসা শুরু করেন। এরপর রিমিকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। ওর নাকি অপারেশন করতে হবে। আমি মাথা নিচু করে বসে আছি আর চোখে জল ফেলছি। সবার মন খারাপ হয়ে আছে। প্লিজ দোস্ত, কাঁদিস না, আল্লাহর ওপর ভরসা রাখ। বাড়িতে ফোন করে জানাবো? না, এখন না। আচ্ছা। খেয়াল করে দেখলাম রাকিব ও অনেকটা মন মরা হয়ে বসে আছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো। আমি ছুটে গিয়ে বললাম, ডাক্তার, আমার বোন কেমন আছে? অবস্থা খুবই খারাপ। কি হয়েছে ডাক্তার? এখনই এমআরএস রক্ত লাগবে 3 ব্যাগ, আর আমাদের কাছে এখন 1 ব্যাগও নেই। ডাক্তার, আমার রক্ত এ নেগেটিভ। আরও একজন লাগবে। ডাক্তার, যত রক্ত লাগবে আমার কাছ থেকে নিন। দেখুন, আপনার কাছ থেকে সর্বোচ্চ 2 ব্যাগ রক্ত নিতে পারবো। তখন পেছন থেকে আবু বকর বলল, আমারও একই রক্ত ডাক্তার। আমরা সবাই ওর কথায় অনেকটা অবাক হয়ে ওর দিকে তাকালাম। তুই পারবি না? থাক, আমি জোগাড় করছি। পারবো, আমারও তো বোন। তারপর আবু বকর আর রাকিব রক্ত দিতে চলে গেল। আবু বকর এই কথা বলার কারণ হলো ওর সামনে ইঞ্জেকশন দেখলেই ভয় পায়, আর ও আজকে রক্ত দেবে। তারপর অনেকক্ষণ কেটে গেল। রাকিবকে একটা বেডে দেওয়া হয়েছে। 2 বার রক্ত দেওয়ার কারণে ওর শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। তারপর প্রায় 6 থেকে 5 ঘন্টা কেটে গেল। ডাক্তার বেরিয়ে এলো। আমার বোন এখন কেমন আছে ডাক্তার? ডাক্তার মাথা নিচু করে আছে, কিছু বলছে না। আবার জিজ্ঞেস করতে ডাক্তার বলল, দেখুন, রোগীর অবস্থা আশঙ্কাজনক, কিছুই বলা যাচ্ছে না, আর মাথায় প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে, যার কারণে 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে রোগী কোমায় চলে যাবে। আমি ওখানেই বসে পড়লাম। তখন ডাক্তার আমার কাঁধে হাত দিয়ে বলল, দেখুন, এভাবে ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত করুন আর আল্লাহকে ডাকুন। মরিয়ম আর সুমাইয়াকে আগে বাসায় পাঠিয়ে দিয়েছি। আমি গিয়ে রাকিবের বেডের কাছে গিয়ে বসলাম। তারপর ওদের বললাম, কি হয়েছিল বলতো? আমরা যখন হাঁটছিলাম হঠাৎ একটা গাড়ি পিছন থেকে তোকে ধাক্কা দিতে লেগেছিল,
আর তখনই রিমি তোকে ধাক্কা দেয় আর নিজেও নিজে গিয়ে গাড়ির সামনে পড়ে। আমরা তো রাস্তার অনেক সাইড দিয়ে হাঁটছিলাম, হুম, তাহলে এই গাড়িটা আমাদের দিকে কেন আসলো? আমার মনে হয় গাড়িটা হয়তো ইচ্ছে করে এদিকে এসেছিল। কন্ট্রোল হারিয়েও তো আসতে পারে। অসম্ভব। কেন? কন্ট্রোল হারালে সামনে গিয়ে এত স্মুথলিভাবে সব গাড়ি ওভারটেক করে চলে যেত না। তুই বলতে চাচ্ছিস কেউ ইচ্ছা করে করছে? হুম। কি করতে পারে এমনটা? তোর কোনো শত্রু আছে? কি জানি, তবে আমার জানা মতে তো কেউ নেই। আরো কিছুক্ষণ কথা বলার পর নার্স এসে বলল রিমির নাকি জ্ঞান ফিরছে। আমি দেখতে পেলাম, গিয়ে দেখি মাথায় ব্যান্ডেজ করা, হাত পায়ে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। এসব দেখে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করে গেল। আমি গিয়ে রিমির পাশে বসলাম। রিমির চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলল, ভাই তুই ঠিক আছিস? কেন করলি এমনটা? তুই ছাড়া তো আমার আর কেউ নেই, আর তোর কিছু হলে আমি কিভাবে থাকবো বল? তাই বলে তুই নিজেই মরতে চলে যাবি? কিছু হয়নি তো? যদি কিছু হয়ে যেত, রাফির কথাটাও একবার ভাবলে না? তুই আছিস না, আর এখন বাদ দে। কিছু খেয়েছিস? তোকে ছাড়া খেয়েছি? এখন গিয়ে খেয়ে আয় যা। তারপর রিমির কাছ থেকে বেরিয়ে এলাম। 2 দিন পর ওকে ছেড়ে দেওয়া হলো। ওকে নিয়ে রুমে যাচ্ছি, এমন সময় রাকিব বলল, আন্টি তোকে ডাকছে। যাচ্ছি। আমি রিমিকে ঘরে পৌঁছে দিচ্ছি, তুই যা গিয়ে দেখ কেন ডাকছে। আচ্ছা। তারপর আমি আম্মুর কাছে চলে গেলাম, আর রিমিকে রাকিব তার রুমে নিয়ে গেল। আমি কিছুক্ষণ পর গিয়ে দেখি রাকিব রাফির সাথে খেলা করছে। রাফিও রাকিবকে পেয়ে খুব খুশি। আমি কোলে নিতে গেলেই আমার কোলে আর আসছে না, রাকিবের কোলেই থাকবে। আমি তো বেশ অবাক হয়ে গেলাম আর বললাম, কি মামা, আমার কোলে আর আসা হচ্ছে না নাকি? এটা বলতে রিমি সহ সকলেই হেসে দিল। এভাবেই কেটে গেল 1 সপ্তাহ। গাড়িটা কার ছিল আমরা খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছি। জানতে পারছি গাড়িটা সজীব নামে কারো কেনা হয়েছে। আমরা খুঁজতে শুরু করলাম। এর মাঝে লক্ষ্য করলাম রাকিব কেমন জানি রিমির কেয়ার একটু বেশি করে। সারা সপ্তাহ ধরে রিমির যাবতীয় প্রয়োজন ও এগিয়ে গেছে। ব্যাপারটা না বুঝলেও কিছুটা আঁচ করতে পারছি। একদিন আমি রাকিব আর আবু বকর বসে গল্প করছিলাম, এমন সময় রাকিব বলে উঠলো, একটা কথা বলিনি আজ। বল। কিছু মনে করবি না তো? না। আমি না একজনকে ভালোবাসি। কাকে? আগে প্রমিস কর কিছু বলবি না। আচ্ছা যা, প্রমিস। রিমিকে। জানি সেটা। তুই জানিস? হুম। কিভাবে? ওর প্রতি তোর এত কেয়ারিং দেখেই বুঝেছি। ও, তা কিছু করতে পারবি? আমি ওকে বলতে পারবো না, তবে আম্মুকে দিয়ে বলেই দেখতে পারি। ম্যানেজ কর দোস্ত। তারপর আরো কিছুক্ষণ গল্প করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আম্মুকে সব খুলে বললাম রাকিবের কথা। আম্মু বলল, আচ্ছা রিমির সাথে কথা বলে দেখি। তারপর আম্মু রিমির সাথে কথা বললো। রিমিমা, তোকে একটা কথা বলি। হ্যাঁ আম্মু বলো। কিভাবে যে বলি। আরে আম্মু, তোমার মেয়ের মতোই তো আমি, আমার কাছে বলতে তুমি দ্বিধাবোধ করছো? রাকিব ছেলেটা না তোকে ভালোবাসে, তোকে বিয়ে করতে চায়। না আম্মু, তুমি অন্য কথা বলো, আমি এটা পারবো না। দেখ মা, অন্তত রাফির কথা ভাব, ওরও তো বাবার আদর পেতে মন চায়। কিন্তু ও কি মেনে নিবে রাফিকে? আর ওর পরিবারই বা মেনে নিবে? রাকিবের পরিবার বলতে কেউ নেই, ও ইতিম, কিন্তু ছেলে হিসাবে খুবই ভালো, ছোট থেকে দেখেছি। আর ও ইতিম থাকার কষ্ট বুঝে, তাই ওর রাফিকের মেনে নিতে কোনো সমস্যা হবে না। আচ্ছা ভেবে দেখি আম্মু। আচ্ছা, তোর যা ভালো মনে হয় তুই করিস। প্রথমে রাজি না থাকলেও রাফির কথা ভেবে আর না করলো না, কারণ রাফিরও তো ওর বাবার আদর দরকার। তারপর আমাদের বিয়ের ডেটটা পিছিয়ে দেওয়া হলো। সবার একদিনেই বিয়ের ডেট ঠিক করা হলো। মজার ব্যাপার হচ্ছে রাকিবও এখন আমাদের সাথে একই অফিসে আছে। আমি আবু বকর আর রাকিব বসে আছি, সামনে একটা ছেলের হাত পা বাঁধা, জ্ঞান নেই। রাকিব ওর ঘুম ভাঙাতেই, আমি তো ওকে মেরেই ফেলবো। দেখ ধৈর্য রাখ, এত তাড়াহুড়ো করিস না, নাহলে হিতে বিপরীত হবে। আচ্ছা। এরপর রাকিব গিয়ে ছেলেটির জ্ঞান ফেরালো। ছেলেটি আমাদের দিকে আস্তে আস্তে চোখ খুলে তাকালো। তোমরা এখানে? আর আমাকে এখানে ধরে এনেছো কেন? কিছুই জানিস না? মানে? রাকিব, ওকে একটু ধোলাই দে, সব মনে পড়ে যাবে। তারপর রাকিব ইচ্ছে মতো ছেলেটাকে পেটালো। তারপর ছেলেটা বলে উঠলো, বলছি। বল, কেন মারতে চেয়েছিলে আমায়? তোর জন্য আমার বোন মারা গেছে। আমি কি করছি? সেদিন তোর কথা মতো রকিব সব করে এবং শেষে পুলিশ আমাদের ছেড়ে দেয়, কিন্তু আমার বোনটা সবসময় জেলে কাটানো দিনগুলোর কথা ভেবে কাঁদত। আর একদিন সকালে রুমে গিয়ে দেখি ও গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। আর চিরকুটে লেখা ছিল,
আমি আর এই অসম্মান নিয়ে বাঁচতে পারছি না ভাইয়া। আমাকে মাফ করে দিও। সেদিন খুব কেঁদেছিলাম, আর সেদিনই প্রতিজ্ঞা করি, হয় তোকে মারবো, না হলে নিজে মরবো। আমার যদি অ্যাক্সিডেন্টটা হতো কিছুই বলতাম না, তবে তুই আমার বোনকে রক্তাক্ত করছিস, এর জন্য তো আমি তোকে ছেড়ে দেবো না। আপনারা ঠিকই ধরেছেন, এটা আসলে সজীব। ওকে যখন পুলিশ ধরে নিয়ে গেছিল, তার 1 বছর পর ওরা জেল থেকে মুক্তি পায়। কিন্তু জেলে এতগুলো দিন কাটানোর পর কেউ ওদের দেখতে পারতো না। সবাই ওদের জঘন্যতম কাজের জন্য ওদের ঘৃণা করতো। আর সমাজের এই অসম্মানটা মেনে নিতে না পেরে নীলা আত্মহত্যা করে। আর আমরা সজীবের খোঁজ কিভাবে পেলাম তা তো জানিনি। ওর গাড়ির নাম্বার ধরে একই সময় সেদিন কিছু সিসিটিভি ফুটেজ চেক করে আমরা ওর কথা জানতে পারি, আর ওকে অজ্ঞান করে এখানে ধরে আনি। অফিসার এদিকে আসুন। তারপর আমাদের পেছন থেকে কিছু পুলিশ বেরিয়ে এলো। সবটা নিজের কানেই শুনলেন, আর উকিল সাহেবের কাছেও আমি এই ভিডিওটা পাঠিয়ে দিয়েছি। আপনি চিন্তা করবেন না, আমরা ব্যাপারটা দেখছি। আচ্ছা স্যার, আর ওর ভালো করে খাতিরদারি করবেন। তারপর আমরা সেখান থেকে বাসায় চলে এলাম। আজকে খুব ভালো লাগছে, যার জন্য আমার বোনটা এত কষ্ট করেছে হাসপাতালে, তাকে উচিত শিক্ষা দিতে পেরেছি। এরপর কিছুদিন কেটে গেল। আমার ও মরিয়মের, রাকিব ও রিমির, আবু বকর ও সুমাইয়ার বিয়ে কালকে। আজকে সব আয়োজন করছি, 3 বন্ধু একসাথেই রয়েছি। সকালে বসে আছি রুমে, আমার সময় রাকিব বলে উঠলো, একটি কথা বলি, বল। সজীবের কি খবর? ওর খবর দিয়ে কি হবে? ও যাওয়ার সময় এমন বাঁকা হাসি কেন দিল? খেয়াল করিনি তো। আর আরেকটা জিনিস খেয়াল করেছিস? কি? ওর না 5 বছরের জেল হয়েছিল? আসলেই তো। ও এত তাড়াতাড়ি বেরোলো কিভাবে? বাদ দে তোদের কথা। আচ্ছা যা, বাদ দিলাম। এরপর ঘুমিয়ে পড়লাম। পরদিন আমাদের বিয়েটা হয়ে গেল। আমাদের বেশ ভালোই দিন কাটছে। আমরা 3 জন মিলে একসঙ্গে একটা বাড়ি করছি। বাড়িটা অনেক বড়ই করছি। আমরা সবাই একসাথেই থাকি। এখন আমি অফিসে গেলে দুপুরে বাসায় আসতে না পারলেও মরিয়ম গিয়ে নিজ হাতে খাইয়ে আসে। মাঝে মাঝে আমাকে অফিসের কাজেও সাহায্য করে, আমার অনেক কেয়ার করে। আমাদের সবার সংসার খুব ভালোই চলছে। সবাই একসঙ্গে আড্ডা, গল্পগুজব ইত্যাদির মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে। কেউ কাউকে ছাড়া ঠিক মতো চলতেই পারে না। রিমি আর রাকিবও বেশ খুশি। রাকিব রাফিকে নিজের ছেলেই ভাবে, কখনো অন্য চোখে দেখে না। দেখতে দেখতে কেটে গেল 1.5 বছর। আমার আর মরিয়মের আদরের ছেলে আলিফ, বয়স 2 মাস। একদিন অফিস থেকে বাড়ি ফিরছিলাম। অফিসের কাজে একটু চট্টগ্রাম যেতে হয়েছিল, ড্রাইভিং করছিলাম। সেদিন আমি একাই আসছিলাম। রাকিব, আবু বকর আসতে চেয়েছিল, আমি কি মনে করে যেন না করি। ড্রাইভিং করছিলাম, পাশে ছিল বিশাল খাদ। হঠাৎ কোথা থেকে একটা ট্রাক এসে আমার গাড়িকে ধাক্কা দিল। গাড়িটা গড়িয়ে সোজা খাদে পড়ছি। আমার নিঃশ্বাস আস্তে আস্তে কমে আসছে, চোখ ঝাপসা হয়ে আসছে। একসময় চোখটা বন্ধ করে ফেললাম। অন্যদিকে সবাই বসে টিভি দেখছিল। আমার সময় একটা খবর দেখাচ্ছে চট্টগ্রামের একটা গাড়ি খাদে পড়ে গেছে, আর গাড়িটি থেকে কোনো লাশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশটা পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। কি মনে করে মরিয়ম আরো মনোযোগ দিয়ে নিউজটা দেখছে। হঠাৎ করে সে চিৎকার দিয়ে উঠলো। সবাই ওর দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেছে, কারণ মরিয়ম অজ্ঞান হয়ে সোফায় পড়ে আছে। আবু বকর গিয়ে ওকে ধরলো। কি রে বোন, কি হয়েছে তোর? তখন রাকিব বলল, এটা তো নিয়াজের গাড়ি। এই খবরটা দেখার পর বাড়িতে সবার উপর খুশির ছায়া কেটে গিয়ে শোকের ছায়া নেমে আসলো। 2 মাস পর মরিয়ম সকালে অফিসে যাবে এমন সময় রাফি এসে বলল, খালামণি, আমার জন্য চকলেট নিয়ে এসো। আচ্ছা বাবা, আনবো। তারপর মরিয়ম অফিসে চলে গেল। জরুরি মিটিং আছে নাকি। আর আজকের মিটিংটা কমপ্লিট হয়ে গেলে 1 কোটি টাকার একটা ডিল পাবে। অফিসে গিয়ে কাজ শেষ করে মিটিং করছি, এমন সময় একটা কল এলো। কল রিসিভ করতে ওপাশ থেকে একটা লোক বলল, ম্যাম, খোঁজ পেয়েছি কোথায়? কানাডার একটি হসপিটালে। আচ্ছা, তুমি আজকে 1-2টা টিকিটের ব্যবস্থা করো। আচ্ছা ম্যাম। তারপর লোকটি কল কেটে দিল। কিছু বুঝলেন না তো? আচ্ছা বুঝিয়ে বলছি। আসলে আমি মারা যাওয়ার পর মরিয়ম অনেকটা ভেঙে পড়ছিল। তারপর সবার বোঝানোর পর সে আলিফ অর্থাৎ মরিয়মের ছেলের সাথে নিজেকে একটু স্বাভাবিক করে এবং অফিসের কাজ শুরু করে। কিন্তু মরিয়ম সব কথা মানলেও এটা মানতে পারতো না যে আমি মারা গেছি। সবাই এটা বিশ্বাস করলেও মরিয়ম কোনোভাবে বিশ্বাস করতো না। আর তাই তো মরিয়ম নিয়াজের খোঁজ করার জন্য কিছু লোক নিয়োগ করে। সে তাদের নিয়মিত বেতন দেয় শুধু নিয়াজকে খুঁজে বের করার এই আশায়। তবে মরিয়ম তার আগের মতো সেই অনেকটাই চুপচাপ হয়ে গেছে। রাতের বেলা সে আলিফকে বুকে নিয়ে নিয়াজের কথা ভেবে কান্না করে। এখন আবার গল্পে ফিরে যাক। মরিয়ম অফিসের কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় এলো। বাসায় এসে ব্যাগ গোছাতে লাগলো। এটা দেখে রিমি জিজ্ঞেস করলো, ওই যাবে? আজকে একটু কানাডা যেতে হবে, প্লিজ এখন কিছু জিজ্ঞেস করো না, ফিরে এসে সব বলবো। আচ্ছা, তা কে কে যাবে? আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট তানিয়া। ও আচ্ছা। তারপর মরিয়ম সবার কাছ থেকে বিদায় নিয়ে তানিয়াকে নিয়ে চলে এলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। সঙ্গে আলফিও ছিল। তারপর তারা কানাডায় পৌঁছে গেল। সেখানে গিয়ে একটা হোটেল বুক করলো এবং তাদের জিনিসপত্র রেখে তাদের লোকটা দেওয়ার ঠিকানায় চলে গেল। গিয়ে রিসেপশনে বলে একটা কেবিনে চলে গেল। কেবিনে গিয়ে দেখে একটা মেয়ে বাচ্চা কোলে নিয়ে
পাশে সোফায় হেলান দিয়ে শুয়ে আছে আর বেডে ব্যান্ডেজ করা একজন লোক শুয়ে আছে। এটা থেকে মরিয়ম একেবারে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে আর তানিয়া ওকে এভাবে দেখে ডাক দিল। তানিয়ার ডাকে মরিয়মের ধ্যান ভাঙলো আর শুয়ে থাকা মেয়েটিরও ঘুম ভেঙে গেল। আর মেয়েটি মরিয়মকে দেখে বলল, মরিয়ম, তুমি এখানে কিভাবে? আপনি আমাকে চিনেন? হুম, নিয়াজের কাছে শুনেছি আর ওর কাছে তোমার ছবিও দেখেছি। আপনি কে? আমি লিমা। ও, কি হয়েছে? আর আপনি ওকে কোথায় পেলেন? সেদিন যখন নিয়াজ বাড়ি ফিরছিল, আমি ওকে সারপ্রাইজ দিব বলে ওর পিছু নিয়েছিলাম। হঠাৎ রাস্তায় পিছন থেকে একটা ট্রাক ওর গাড়িতে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর সাথে সাথে গাড়িটি নিচে পড়ে যায়। আমার স্বামী একজন আন্ডার কভার এজেন্ট, যার কারণে ও এসব জায়গা থেকে রেস্কিউ করার ট্রেনিং আছে। আর সে ব্যাপারটি বুঝতে পেরে তাড়াতাড়ি কোনো রকমে নিয়াজকে বাঁচিয়ে এখানে নিয়ে আসে। এখানে আনার পর ডাক্তার জানায় প্রচণ্ডভাবে আঘাতের কারণে ও কোমায় চলে গেছে। ওর বাঁচার সম্ভাবনাও খুব কম ছিল। ওকে কে ধাক্কা দিল? সজীব নামে একটা ছেলে। ও মেয়ে পাচার করত আর কোনো কারণে হয়তো নিয়াজের সাথে ওর শত্রুতা হয়ে যায় আর 2 বার ওকে জেলেও পাঠিয়েছে নিয়াজ। কিন্তু সজীবের বাবা এসিপি হওয়াতে প্রতিবারও বেঁচে যায়। সজীবকে এক্ষুনি আমি খুন করব। একটু হেসে বলল, তার আর দরকার হবে না। সজীবকে এনকাউন্টারে মেরে ফেলা হয়েছে আর ওর বাবা এখন আন্তর্জাতিক জেলে রয়েছে। মরিয়ম তখন গিয়ে লেমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোমার জন্য আমি আবার আমার নিরাজকে ফিরে পেয়েছি। আরে আমার জন্য না, আল্লাহ হয়তো তোমার কাছ থেকে এখনই ওকে কেড়ে নিবে না, তাই আল্লাহর শুকরিয়া করো। হুম। তারপর কেটে গেল 1 মাস। মরিয়ম সারাদিন হাসপাতালে থাকে, শুধু গোসল করার সময় বাসায় যেত। ও আপনাদের তো বলাই হয়নি, মরিয়মের ছেলে অর্থাৎ আলফি এখন লিমার কাছেই থাকে, কারণ আলফিকে নিয়ে হাসপাতালে থাকা সম্ভব নয়। আর তানিয়াকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাসার সবাইকে নিয়ে খবর দেওয়া হয়েছে। সবাই আসতে চেয়েছিল কিন্তু মরিয়ম আসতে না করছে। হঠাৎ আস্তে আস্তে চোখ খুলছি, মাথায় অনেক ব্যথা করছে। চোখ খুলে দেখে মরিয়ম চেয়ারে বসে আমার হাতে মাথা রেখে ঘুমিয়ে আছে। মেয়েটার মুখটা অনেক শুকিয়ে গেছে। আমি আস্তে আস্তে হাত নিয়ে ওর মাথায় হাত রাখলাম। এমন সময় ওর ঘুম ভেঙে গেল। সামনে আমার দিকে তাকিয়ে এমন হয়ে আছে যেন ওর বিশ্বাসই হচ্ছে না কি হয়েছে। মরিয়ম কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলো। কাঁদছো কেন? আর আমি এখানে কেন? মরিয়ম কান্না করেই যাচ্ছে। এমন সময় কে যেন বলে উঠলো, ও তো প্রতিদিনই এইভাবেই কাঁদে। সামনে তাকিয়ে দেখি লিমা, তুই এখানে? আজকে 3 মাস পর তোর জ্ঞান ফিরলো আর 1 মাস ধরে মরিয়ম এখানেই তোর সেবা যত্ন করছে। আমি কিছু বুঝতে পারছি না। তারপর লিমা আমাকে অ্যাক্সিডেন্টের দিন থেকে শুরু করে সব বললো। আমার সাথে লোকটা মারা গিয়েছে। ও একটু মন খারাপ করে বললাম, তোমার সাথে আবার কে ছিল? আর একটা লোক ছিল, লোকটার কেউ নেই। সে ঢাকা যাওয়ার জন্য আমার কাছে লিফট চেয়েছিল। আচ্ছা, মন খারাপ করো না, আল্লাহ যা করে ভালো জন্যই করে। এরপর আরো কিছুদিন এভাবেই কেটে গেল। আমি এখন অনেকটা সুস্থ। সবসময় মরিয়ম আমার সেবা যত্ন করছে। আমি আজকে দেশে চলে যাব। লিমা ও তার স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম দেশে। দেশে এসে আবার আগের মতো কবেই শুরু করলাম সবকিছু। এখন আর মরিয়ম অফিসে যায় না, আমি যাই। মরিয়ম এখন বাসার কাজ সামলায়। আমাদের সবাই এখন খুব হ্যাপি ফ্যামিলি নিয়ে থাকি। আমাকে কোনো মিটিং হোক বা যাই হোক আর একা কোনো জায়গায় বাড়ির কেউই যেতে দেয় না। আমার আর মরিয়মের মধ্যে আবার খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠছে। মাঝে মধ্যে একটু ঝগড়া হয়, পরে আবার সব ঠিক হয়ে যায়। বাসায় এখন আমার ছেলে রাকিবের 1 ছেলে ও 1 মেয়ে, আবু বকরের মেয়ে, সবাই মিলে বাসটাকে মাতিয়ে রাখি বাসাটায়। প্রতি সপ্তাহে একদিন করে হলেও সবাই একসঙ্গে ঘুরতে যাই। একদিন রাতে মরিয়মের সাথে বারান্দায় বসে বসে গল্প করছি। দেখেছো, একটা মিথ্যা অপবাদ থেকে কত কিছু হয়ে গেল। তোমাদের সাথে পরিচয়, রিমির সাথে পরিচয়, লিমাদের সাথে পরিচয়, কারোর সাথে এমন শত্রুতা তৈরি হয়ে গেল যে সে 2বার আমাকে মারতে চেয়েছিল। এত বড় কোম্পানির পার্টনার। তবে ভাগ্য কোথা থেকে কই যায় আল্লাহ জানে। তবে আবদারটা ভালোই হয়েছে। কি বললা? ভালো হয়েছে? আরে রাগ করছো কেন? পুরো কথা তো শুনবে। মানে বলতে চাচ্ছি, এই আবদারটার কারণেই তো আমরা দুজন আবার এক হয়েছি। তা তুমি ঠিকই বলেছো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এভাবেই হাসি খুশির মধ্যে দিয়ে কাটাতে পারি।